আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা। নানান ব্যস্ততায়, বিশেষ করে সাংগঠনিক রাজনৈতিক কর্মব্যস্ততায় সবসময় সব বিষয় নিয়ে কথা বলা হয় না। তারপরেও দেশের এবং জাতির প্রয়োজনীয় বিষয় আমরা সবসময় রাজনৈতিক দল হিসেবে, এই সময়ের রাজনৈতিক নেতা হিসেবে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম এবং অফিসিয়ালভাবে যেটা সংবাদ সম্মেলন বিভিন্নভাবে আমরা আমাদের অবস্থান এবং আমাদের মতামত ব্যক্ত করার চেষ্টা করে থাকি। সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বিষয় এবং টক অব দ্য কান্ট্রি হচ্ছে সারা দেশের শিক্ষার্থীদের যে ছাত্র কম্পন শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে। এটা আপনারা সবাই জানেন যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই মূলত আমার একটা পরিচিতি কিংবা আমার ডান পাশে আছে আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সময়ের সাহসী তরুণ রাশেদ খান, এরকম আরো অনেকে, আমরা হাসান আল মামুন সহ অনেক পরিচিত তরুণ যাদের মূল পরিচয় বা উত্থানটা ছিল কোটা সংস্কার আন্দোলনে ধীরতার সাথে আন্দোলন সংগ্রাম এবং নানান ধরনের নির্যাতন নিপীড়নের মুখেও একটা অপ্রতিরোধ্য আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাওয়া। মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে 9 মাসে, একটা দেশ স্বাধীন হয়েছে। আর একটা ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য, সিম্পল ছাত্রদের একটা দাবি, যেই দাবির সাথে জাতীয় পর্যায় থেকে সর্বমত পথের মানুষ এবং বিশিষ্ট জনরাও একমত পোষণ করেছে যে বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে এই অযৌক্তিক কোটা থাকা উচিত না। সেই আন্দোলন করতে গিয়ে আমরা বলা চলে সেই আন্দোলন আপনার 17ই ফেব্রুয়ারি থেকে অফিসিয়ালি, বাট তার আগে আনঅফিসিয়ালি আমরা আলাপ আলোচনা করেছিলাম এবং 4 ফেব্রুয়ারি আন্দোলনের মধ্যে দিয়ে প্রায় আপনার 8-8.5 মাসের মতো এই আন্দোলনটা চালিয়ে গিয়েছে এবং এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য আমাদের ছাত্রী বোনেরা লাঞ্ছিত হয়েছে। আপনারা দেখেছিলেন যে আমাদের ছাত্র বন্ধুরা হাত ভেঙেছে, পাও ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে 30শে জুন নির্মমভাবে আমার সামনে ছাত্রলীগের হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ মিনারে 2 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছিল। এরকম একটা ত্যাগের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু দুঃখজনক যে বর্তমান সরকার, যেটা জাতীয় পর্যায় থেকে বারবার জাতীয় নেতৃবৃন্দ বলে আসছে যে এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা ভণ্ড, এরা জনবিচ্ছিন্ন সরকার, যারা শুধুমাত্র ক্ষমতায় থাকাটাকেই নিজেদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য বুঝে, যেই কারণেই বারবার ভোটারবিহীন নির্বাচন করে জনমতকে উপেক্ষা করে সাজানো পাতানো দিল্লির ছকে নির্বাচন করে তারা ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকতে চায়। এই প্রতারক সরকারই সেই 2018 সালে ছাত্রদের আন্দোলনের মুখে তারা এই যৌক্তিক কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে আবার এখন আদালতের মাধ্যমে এই কোটা ফিরিয়ে আনছে। ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, ছাত্র সমাজের রক্তের সাথে বেইমানি করেছে এবং এই সরকারের বিশেষ করে নেতাদের এবং এই সরকারের বেইমানি করার ঐতিহাসিক লিগ্যাসি আছে, ঐতিহাসিক অবস্থান আছে, ঘটনা আছে। 86 সালে আপনাদের মনে আছে সামরিক শাসক এরশাদের সময় নির্বাচন করার বিশেষ করে নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে বলেছিলেন যে এরশাদের অধীনে যারা জাতীয় নির্বাচনে যাবে তারা বেইমান মুনাফেক। আবার সেই তারাই বেইমান মুনাফেক হয়ে তারা সেই 86 নির্বাচনে এরশাদের বৈধতা দিতে এবং টাকা পয়সা হালুয়া রুটির ভাগ বটানোর জন্য এরশাদের নির্বাচনে অংশ নিয়েছিল। এই প্রতারক সরকারই ছাত্র আন্দোলনের মুখে সেই দাবি দেওয়া মেনে নিয়ে আবার নতুন করে প্রতারণা এবং ছাত্র সমাজকে নিয়ে খেলার জন্য আবার সেই কোটা আদালতের মাধ্যমে ফিরিয়ে আনার একটা ষড়যন্ত্র, একটা নীল নকশা রচনা করছে, যার প্রতিক্রিয়া ইতিমধ্যেই সারা দেশের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে আন্দোলন করছে। এই আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিমধ্যেই রাজপথে দেখা গেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে যারা আমাদের অনুজরা, যারা আমাদের ভবিষ্যৎ উত্তরসূরি, তারা ঠিকই এই লিগ্যাসির আন্দোলন থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। নানান ধরনের প্রলোভন চাপ উপেক্ষা করে তারা আন্দোলন করে যাচ্ছে। আমাদের নিশ্চয়ই অনুজদেরকে তাদের অভিজ্ঞতা নিতে হবে যে 17ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে 4 অক্টোবর পর্যন্ত কিভাবে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আপনার রাজশাহী, রাজশাহী থেকে দিনাজপুর, রংপুর, সারা দেশে আমরা এই আন্দোলনকে সংগঠিত করেছিলাম, এই আন্দোলনকে ধরে রেখেছিলাম। এত নির্যাতন নিপীড়ন, বিশেষ করে ছাত্রলীগ একটা পর্যায়ে শুরুর দিকে আন্দোলনের পক্ষে থাকলেও কিন্তু তারা একটা পর্যায়ে
আন্দোলনের বিপক্ষে অবস্থান এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে সিএনজির মধ্যে সেই মরিয়ম মান্নানের লাঞ্ছিত হওয়া কিংবা রিকশায় লাঞ্ছিত হওয়া, শহীদ মিনারে লাঞ্ছিত হওয়া, এই সমস্ত ঘটনাগুলো দেশবাসীর সামনে আছে। ইউটিউব, ফেসবুক, গুগলে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন। তো বর্তমানে ছাত্রলীগের এই আন্দোলনের পক্ষে অবস্থান থাকলেও সরকার যেহেতু বিপক্ষে, কারণ আজকে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা, সরকারের দায়িত্বশীল থেকে শুরু করে ইভেন আমাদের প্রধান বিচারপতি মহোদয়, তার প্রতি আমার ফুল রেসপেক্ট আছে। কারণ এই কারণে যে বাংলাদেশের যতই আমরা এই বলি না কেন যে আদালতকে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তারপরেও কিন্তু মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। কাজেই প্রধান বিচারপতির যখন প্রশ্ন করেন যে কোটা নিয়ে এত কিসের আন্দোলন, তখন আসলে ছাত্র সমাজ খুব ক্ষুব্ধ হয়, মর্মাহত হয় যে প্রধান বিচারপতি ছাত্রদের এই মর্ম বেদনাটা বুঝতে পারছেন না, যে তারা পড়াশোনা করে চাকরিতে ঢুকতে পারে না, মেধায় পরীক্ষায় যোগ্যতায় অনেকে পিছিয়ে থেকে এই কোটার কারণে তারা তাদেরকে পিছনে ফেলে তারা চাকরিতে ঢুকে যাচ্ছে। মেধাবীদের কান্না তারা দেখতে পায় না। তো সেই বাস্তবতায় আমরা যেটা মনে করি যে এই আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, এবং এই সংগ্রাম এবং ত্যাগের পরে যদি তারা রাজপথে টিকে থাকে, হামলার পরে যদি ঘুরে দাঁড়াতে পারে, তবেই কেবলমাত্র এই আন্দোলন সফল হবে। আমরা যে সময় আন্দোলন করেছিলাম, আমরা বিভিন্ন পত্রিকার সম্পাদক, কলাম লেখক, বুদ্ধিজীবী, সমাজের যাদের একটু ইনফ্লুয়েন্স আছে, বিভিন্ন মানুষের কাছে কিন্তু আমরা গিয়েছিলাম যে তারা যেন এই আন্দোলনের পক্ষে কথা বলে, ছাত্রদের ন্যায্যতার বিষয়ে আলোকপাত করে। তো এই যে একটা কমিউনিটি ইতিমধ্যেই কিন্তু তারা তৈরি আছে এবং তারা জ্ঞাত আছে। এবং বিশেষ করে আন্দোলনের সাবেক সংগঠক হিসেবে আমাদের ভাই বোনদের উপরে যে কোনো হামলা হলে, তাদের যে কোনো সাপোর্ট লাগলে, উই আর অলওয়েজ রেডি ফর দ্যাট, যে আমরা তাদের জন্য যে কোনো কিছু করতে আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু রাশেদ খান কিংবা আমার কিংবা সুমন, আমরা 2018 সালে আসলে আমাদের ছাত্রত্ব শেষ হয়েছে, কাজে এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের পক্ষে আন্দোলন করা সেইটা নানান ধরনের একটা প্রশ্নের তৈরি করবে, নানান মানুষ প্রোপাগান্ডা ছড়াবে, বিভ্রান্তি ছড়াবে। যেই কারণে আমরা বলেছি এখন যারা রানিং ছাত্র 2018 সালেও যারা আন্দোলন করেছে, অনেকে এখনো বিভিন্ন ক্যাম্পাসে তাদের ছাত্রত্ব আছে, তারা সহ বর্তমান শিক্ষার্থীরা যেভাবে সমন্বয় করে আন্দোলন করছে, আমার দৃঢ় বিশ্বাস তাতে তারা সফল হবে। এবং তাদের যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতিতে সাপোর্ট করার জন্য তাদের অগ্রজ হিসেবে, সাবেক সংগঠক হিসেবে আমরা কিন্তু রেডি আছি। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে 9/6 তালবাহানা বাদ দিয়ে ছাত্রদের এই দাবি মেনে নিতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, 8ই এপ্রিল শাহবাগে পুলিশের টিয়ার শেল যখন নিক্ষেপ হয়, আমরা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের প্রাণের ক্যাম্পাসে আমরা নিরাপত্তার জন্য আমরা সেখানে অবস্থান নেই, একত্রিত হওয়ার চেষ্টা করি। সেই সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক ছিলেন মোতাহার হোসেন প্রিন্স সহ অনেকে তখন আমাদের উপরে হামলা করে, এমনকি আমাদেরকে ফাঁসানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায়ও তারা আক্রমণ করে, অগ্নিসংযোগ করে এবং আমাদের উপরে দায় চাপায়। কিন্তু আমরা শক্তভাবে সেটা ডিফেন্স করেছি। আমাদেরকে তারেক রহমান 126 কোটি টাকা দিয়েছে, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায়। আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি তারা জামাত, শিবির, এরকম নানান ধরনের স্টোরি করে, পত্র পত্রিকা, এবং সে সময় বিশেষ করে 71 টেলিভিশন, ইত্তেফাক সহ বেশ কিছু পত্র পত্রিকাও এই বিষয়ে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় সরকারের পক্ষে। কিন্তু আমরা দৃঢ়তার সাথে সেগুলো মোকাবেলা করেছি। এবং যখন আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল চাকরি, আর্থিক সুযোগ সুবিধা, যে আমরা যেন আন্দোলন না করি, এমনকি আপনারা জানেন আমাদের 9 এপ্রিল সচিবালয়ে ওবায়দুল কাদের সাহেবের সাথে একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সাংবাদিকদের উপস্থিতিতে আলাপ আলোচনার পর সাংবাদিকদেরকে বের করে, আমরা যারা আন্দোলনের নেতা ছিলাম তাদেরকে সচিবালয়ে তখন আপনার বাকিদেরকে বের করে, শুধু ওবায়দুল কাদের সাহেব, সেই সময় ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, এবং পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা পরিষ্কারভাবেই বলছিল যে আপনাদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক, এই আন্দোলন সরকার পক্ষে, কিন্তু নির্বাচনের বছর হওয়ায় আমরা এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলন হিসেবে দেখছি। কাজেই আপনারা যদি আপনাদের দাবি দেওয়া আদায় করতে চান তাহলে আমাদেরকে সময় দেন, আপনারা আন্দোলন বন্ধ করেন, না হলে আন্দোলন এই বন্ধ করার জন্য সরকারের যা করার তাই করবে। প্রকারান্তে আমাদেরকে একটা হুমকি দিয়েছিল, কিন্তু আমরা দমে যাইনি, আপনারা দেখেছিলেন। তো আজকের আন্দোলনের নেতৃত্ব, তাদের প্রতি আমাদের এটাই থাকবে যে এই আন্দোলনে দুই একজন স্পেসিফিক ভাবে নেতৃত্বে আসার দরকার নাই।
এই আন্দোলনকে সুসংগঠিত করার জন্য বিশেষ করে বিভিন্ন ছাত্র সংগঠনের যারাই আপনার আন্দোলনের পক্ষে, সে যদি ছাত্রলীগেরও হয়, যদি সে আপনার ডেডিকেশন নিয়ে আন্দোলন করতে চায়, তার নৈতিকতা থাকে, মোরালিটি থাকে, তাহলে তাকে কোর টিমে অন্তর্ভুক্ত করা যায়। ছাত্র অধিকার পরিষদ তো এই আন্দোলনের ফাদার মাদার, তারাই এই আন্দোলন তৈরি করেছে, তাদের ছাড়াই আন্দোলন কল্পনাই করা যায় না। ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি আমি মনে করি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে, সকল ছাত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথেও মত বিনিময় করে তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা রাজনৈতিকভাবে যারা আছেন তাদের আমি মনে করি নেতৃত্বে আসার সামনে দরকার নেই, কারণ অনেকে অনেক দিন উস্কানি দেবে, এটা আমরা জানি। বিশেষ করে এই যে হাজার হাজার তরুণ, তারা তাদের একটা অধিকারের প্রশ্নে তারা রাজপথে এসেছে, তাদের দ্বারা যদি কেউ স্বপ্ন দেখে বা মনে করে সরকার পতন হয়ে যাবে, এটা ভুল, এটা হবে না। কারণ আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি ছাত্ররা শুধু কঠোর সংস্কারের দাবিতে তাদের নিজেদের দাবি আদায় রাজপথে এসেছিল। আমরাও যে সময় আন্দোলন করেছি সেই সময় আমাদেরও একই স্ট্র্যাটেজি ছিল, কারণ আমরা তো রাজনৈতিক শক্তি ছিলাম না সে সময় যে আমরা রাজনৈতিকভাবে সরকারকে চ্যালেঞ্জ করব, এবং সব ছাত্ররাও সেই বিষয়ে একমত হতো না। তো কাজে আমরা ছাত্রদের দাবি দেওয়া আদায় ছিল, যেই কারণে আমরা স্বাভাবিকভাবেই অরাজনৈতিকভাবে কিংবা রাজনীতির বাইরে থেকে আমরা সেই আন্দোলনটাকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা চেষ্টা করেছি, যেটা সব আন্দোলন থেকেই করে, যেই স্বাভাবিকভাবে যারা আন্দোলন করে তাদের দাবিটা থাকে সরকারের প্রতি। সেই জায়গা থেকে তখন আমাদের নিয়ে অনেক ধরনের গুজব ছড়িয়েছিল, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। যেমন কিছুদিন আগেও এই যে জনৈক ইউটিউবার মহোদয় বিদেশ থেকে যিনি প্রায় বিপ্লব ঘটানোর চেষ্টা করে থাকেন, কিংবা জনগণকে আয়াতুল্লাহ খামেনির মতো নেতৃত্ব দেওয়ার একটা খায়েশ থেকে বিভিন্ন ব্যক্তিকে জয় বাংলা করে দেওয়া, হুতাই দেওয়া, এই ধরনের কথাবার্তা বলে থাকেন। জনাব পিনাকি ভট্টাচার্য তিনিও বলেছেন যে আমরা কেন এই আন্দোলনকে সে সময় রাজনৈতিকভাবে আমরা সংশ্লিষ্ট হই নাই, তারা সে সময় সভা সেমিনার ডেকেছিল, আমরা কেন যাইনি? কারণ ছাত্রদের আমাদের প্রতি তাদের প্রত্যাশা বা ডিমান্ড ছিল যে আমরা যেন রাজনৈতিক আপাতত নেতৃত্বের কারণে যেন রাজনৈতিক জায়গা থেকে দূরে থেকে আন্দোলনকে সাকসেস করার জন্য যে স্ট্র্যাটেজিগুলো নেওয়া দরকার, আমাদেরকে যারা পরামর্শ দিয়েছিল, স্বাভাবিকভাবে রাজপথের আন্দোলন সংগ্রাম এবং সরকার, এমপি, মন্ত্রী পর্যায় থেকে শুরু করে আমরা তাদের সাথেও একটা যোগাযোগের মাধ্যমে এই দাবির যৌক্তিকতা তুলে ধরা, আমরা সেটা করেছিলাম। এখন পিনাকি ভট্টাচার্যরা যদি মনে করেন যে এরকম একটা ছাত্র আন্দোলন হবে আর তারা একদিকে উস্কানি দেবেন আর ছাত্ররা সেই উস্কানিতে পা দিবে, এটা তো কোনো বাস্তবসম্মত না। এটা ছাত্রদের দাবির আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন না। এই তরুণরা এটা ঠিক যে তাদের এই কোটা সংস্কার ন্যায্যতার প্রশ্নে তারা রাজপথে এসেছে, তারা কি সরকার পতনের ডাক দিলে এই তরুণরা থাকবে? কারণ এখানে ছাত্রলীগ আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে, বিভিন্ন মত পথের শিক্ষার্থীরা আছে, বিভিন্ন জনের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে। তো সেই ইয়েকে কেন্দ্র করে জনাব পিনাকি ভট্টাচার্য আমাদেরকে মাঝে মাঝে খোঁচা দেন, বিতর্কিত করার চেষ্টা করেন। এটা ঠিক যে সেই সময় আমি ছাত্রলীগের হল পর্যায়ের একজন উপসম্পাদক ছিলাম, সেই আন্দোলনের আমাদের যে আহ্বায়ক ছিল হাসান আল মামুন, ছাত্রলীগের মহসিন হলের সহসভাপতি ছিলেন। আমরা সেই সময়ে ছাত্রলীগের নেতৃত্ব থাকার ফলেই আমরা হলের একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলাম, শিক্ষার্থীদেরকে নিয়ে আসার জন্য। এরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফাইট করার ক্ষেত্রে মানুষের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে। বিএনপিতে এখন যারা আছে তারা অনেকে আগে জাসদ করেছেন, অনেকে ন্যাপ ভাসানি করেছেন, আবার আওয়ামী লীগে আছেন, অনেকে জাসদ করেছেন, অনেকে বাম করেছেন, ডান করেছেন। রাজনীতিতে এই বৈচিত্র্য থাকে। কিন্তু এই যে জনৈক ইউটিউবার বিপ্লবী জনাব পিনাকি ভট্টাচার্য, তার আপনার বলা চলে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অনেকে সন্দিহান যে তার লক্ষ্য উদ্দেশ্যটা কি। তিনি দেশে থাকতে আপনার জামাতের নেতাদের ফাঁসির দাবিতে এই দেশ থেকে ইসলামী রাজনীতি নির্মূল করার জন্য এই মানে আস্তিক নাস্তিক সবার সাথে মিলে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছেন, জামাতের ফাঁসির দাবিতে টকশো কাঁপিয়েছেন। এখন দেশে তিনি ভেজাল ওষুধের বিজনেস করতে গিয়ে এবং বিশেষ করে কোম্পানি দখল করতে গিয়ে গোয়েন্দা সংস্থার সাথে এবং সরকারি লোকের সাথে তার ভাগ বাটোয়ারার একটা গোজামিল হয়। তখন তিনি আসলে বেকায়দায় পড়ে তিনি বিরোধী ঘরানার কিছু বুদ্ধিজীবীদের সাথে মিশে তার একটা অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেন এবং তিনি আপনার পরবর্তীতে বুঝতেছেন যে গোয়েন্দা সংস্থা তার এই 2 নম্বরের জন্য তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করবে। পরে তিনি দেশ ছাড়েন। এখন যেই দেশে আছেন ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একটা শক্তিশালী রাষ্ট্র, সরকারের সাথে ফ্রান্সের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সরকার ফ্রান্স থেকে এয়ারবাস কিনেছে। কাজে সেইখান থেকে তিনি শেখ হাসিনাকে, সরকারকে জয় বাংলা করার কথা বলেন।
কিন্তু আসলে সরকারের সাথে যে দেশের ভালো সম্পর্ক সেই দেশ থেকে কতটুকু সম্ভব এটা একটা বাস্তবতা চিন্তা করা দরকার। যে কারণ সরকার তো চাইলে ওই দেশ থেকে তাকে আনার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাতে পারে, যেহেতু তিনি এতই সরকারের একেবারে বিপ্লবী হয়ে উঠছেন, কিন্তু সরকার কেন করছে না সেটিও একটা প্রশ্ন রাখে। এবং তিনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলেন, আমরা দেশ থেকে বলছি, আমরা দেশে থেকে শত হামলা মামলা আন্দোলনের মুখেও আন্দোলন চালিয়ে যাচ্ছি। নির্বাচনে আমাদের এমপি হওয়ার অফার ছিল, মন্ত্রী হওয়ার অফার ছিল, আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বীরা অনেকে লোভে পড়ে চলে গেছেন। হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর প্রতীক, অমুক তমক, ওই আমরা তো নির্বাচনে যাই নাই। আমরা দেশের মানুষের সাথে তো প্রতারণা বেইমানি করি। মানুষের যে আমাদের প্রতি এক্সপেকটেশন যে নিউ জেনারেশনের মাধ্যমে এই ওল্ড জেনারেশনের করাপ্টেড, ডার্টি এবং এই দলবাজির একটা পলিটিক্সের পরিবর্তন দরকার, একটা সহনশীল, একটা ইনক্লুসিভ পলিটিক্স দরকার। আমরা সেখান থেকে আন্দোলন করেছি। এখন পিনাকি ভট্টাচার্যরা নিজেরা অপকর্ম করে অপকর্ম থেকে বাঁচতে বিদেশ গিয়ে এখন তারা পীর সেজেছেন, ওখান থেকে বিপ্লবী তত্ত্ব দিচ্ছেন এবং বিরোধী আন্দোলনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। যে বলতে গেলে এক প্রকারের শিল্পী, সাহিত্যিক, ধরেন মোশাররফ করিম, তারিন, অমুক তমক, সিঙ্গার, ব্যবসায়ী, পত্রিকার সম্পাদক, বিভিন্ন লোককে তার মতের সাথে না মিললেই তার বিরুদ্ধে বলছেন, তাকে বিরোধীদের প্রতি বিষিয়ে তুলছেন। কারণ অনেকে মনে করে যে পিনাকি ভট্টাচার্য বিএনপি, জামাত বা বিরোধীদের প্রতিনিধি, বিরোধীদের লিডার। প্রকৃত অর্থে তো তিনি কোনো দলে যোগ দেন নাই, তিনি তো আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেন নাই, বিএনপিতে যোগ দেন নাই, কোনো দলে যোগ দেন নাই। তবে এখন শুনেছি তিনি চেষ্টা করছেন বাংলাদেশে তার যে কিছু শিষ্য সার্গিত এবং তার ভাষায় লেসপেন্সার তাদেরকে নিয়ে ভবিষ্যতে একটা দল গঠন করে তিনি এই দেশের রাজনীতিতে বিএনপি বা তারেক রহমানের বিকল্প হবেন, এইরকম তার একটা আগ্রহ আছে। কারণ বিএনপি তাদের ভাষায় বারবার ফেল করতেছে 14তে, 18তে, 24-এ, যেই কারণে যেহেতু তার ইউটিউবে এই যে 1.5 মিলিয়ন ফলোয়ার, আমরাও তাকে প্রমোট করেছিলাম, সরকারের বিরুদ্ধে তার একটা শক্ত অবস্থান বিদায়। কিন্তু এখন সেই সমর্থক স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কিংবা সরকার সমর্থকরা তার ইউটিউব কিংবা ফেসবুকে ওইভাবে নাই, যারা আছে ম্যাক্সিমাম বিরোধী লোকজনই। তিনি যেভাবে কয়েকদিন পর রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে, 2-3 বছর ধরে দেশ শ্রীলঙ্কা হচ্ছে, লু হাওয়া আসবে, এই করবে সেই করবে, সরকার পতনে যাচ্ছে। এবং আমরা অনেকে তার কথায় কিছু কথা বলেছিলাম যেটাতে আমরা এখন বিব্রত বোধ করি, কারণ আমরা ভেবেছিলাম যে তিনি কনফিডেন্সিয়াল সোর্স থেকে তিনি এই কথাবার্তাগুলো বলছেন, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা তিনি একেবারেই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, নেতা কর্মীদেরকে সেন্টিমেন্ট নিয়ে নিজে পীর হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছেন, যার কোনো বাস্তবতা আমরা দেখি নেই। এমনকি 10 ডিসেম্বরের সে আন্দোলনে গোলাপ ফুল ফুটবে, 28 তারিখ এই হবে, এই সমস্ত অ্যাডভান্স কথাবার্তা বলে মূলত গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়েছেন, সরকারকে সহযোগিতা করেছেন। এবং অনেকে বলছে যে ইন্ডিয়ান এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থা তাকে একটা অ্যাসেট হিসেবে তৈরি করছে যেন ভবিষ্যতে তিনি আপনার তাদের পারপাস সার্ভ করতে পারেন। কারণ এই যে বিরোধীর সেন্টিমেন্ট নিয়ে ধরেন ডেইলি তাদের কথা বলা লাগবে না, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি একটা পজিশন নেবেন, সেটার পক্ষে অবস্থান ব্যাখ্যা করবেন, মানুষ বিভ্রান্ত হবে, বিরোধী দলের নেতাকর্মীরা কনফিউজ হবে। তো এই জন্য তাকে তৈরি করছে, কারণ তিনি তথ্য উপাত্ত দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন, সেটা তো অন্যরা স্বাভাবিকভাবে পারে না। তো যাই হোক, সেই ক্ষেত্রে এই আমাদের যে আলোচনার লাইনটা ছিল যে কোটা সংস্কার আন্দোলনের, সেই ক্ষেত্রে আন্দোলনকারীদেরকে এটা বলবো, অবশ্যই এরকম এই পিনাকি ভট্টাচার্যের মতো হঠকারী এবং সুবিধাবাদী যারা দেশে থাকতে লড়াই সংগ্রাম করে নাই, সরকারের সাথে আপোষ করে আতাত করে সুবিধা নিয়ে রাজনীতি করেছে, এখন বাইরে গিয়ে পীর সেজেছে, এদের মতো লোকজনের কথায় কোনো হঠকারী সিদ্ধান্তে যাওয়া যাবে না। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, আপনাদের একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা টিম লাগবে, যে যারা মতামত দেবে পরিবেশ পরিস্থিতির আলোকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে এটা ঠিক যে এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় তাহলে দীর্ঘমেয়াদে এই আন্দোলন কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট হবে। তো কাজে আপনাদের সময় এবং প্রেক্ষাপট চিন্তা করে কর্মসূচি নিতে হবে এবং প্রয়োজনে কিছু কঠোর কর্মসূচি, ওই সেন্সে যে আপনারা তো প্রকাশ্যে সরকারকে বলছেন আমাদের দাবি সরকার পতন নয়, আমাদের দাবি কোটা সংস্কার। আপনারা কোটা সংস্কার চান, আপনারা রাজনৈতিক দাবি নিয়ে রাজপথে আসেন না। কাজে এই কোটা সংস্কার দাবিতে আপনারা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেন, আপনারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের প্রয়োজনে তার অফিস মুখী যাত্রা করতে পারেন। সরকার আপনাদের দাবি মেনে নিলে তো আপনারা রাস্তায় থাকছেন না। হাসান মাহমুদ সাহেব যদিও বলছেন যে বিএনপি এখন কোটা আন্দোলনে, শিক্ষক আন্দোলনে ভর করেছে, এইগুলো আওয়ামী লীগের গোয়েবলসীয় তত্ত্ব, যে বিরোধী দলকে হেয় করার জন্য, লাঞ্ছিত করার জন্য, তাদেরকে খাটো করার জন্য নানান ধরনের আউল ফাউল কথা বলে থাকে, এগুলো সেব আবর্জনার মূলক কথাবার্তা। তো আমি বিশেষ করে বর্তমান তরুণ ইনফ্লুয়েন্সার যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যারা কথা বলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনি এই তরুণ ছাত্রদের
মেধাবীদেরকে রক্ষার, দেশের সম্পদকে রক্ষার এই আন্দোলনে আপনাদের অবস্থান ব্যক্ত করা উচিত। কারণ এটা আপনারা ঠিক আছে, অনেকে সরকারি বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, সরকারি আপনার মন্ত্রণালয়ের কনসার্টে গিয়ে টাকা পয়সা পাচ্ছেন, বিভিন্ন ধরনের সরকারের সাথে যুক্ত হয়ে কাজ করছেন। কাজে আপনারা মনে করছেন আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলে আপনারা ব্যবসায়িকভাবে আর্থিকভাবে সুযোগ সুবিধা থেকে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু এইটা তো রাজনৈতিক বিষয় না। আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত তরুণরা দেশ ছাড়ছে, কারণ তারা দেশকে নিরাপদ মনে করে না। এই দেশে তাদের জীবনের নিরাপত্তা আছে, কর্মসংস্থানের পথ আছে, পরিবারের নিরাপত্তা আছে, ভবিষ্যৎ আছে, এটা তারা মনে করে না। যেই কারণে এই 80% তরুণ, উচ্চশিক্ষিত তরুণ দেশ ছাড়ছে এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপ নিয়ে অনেকে আর দেশে আসছে না। সেক্ষেত্রে এই যে মেধাবী তরুণদেরকে, মানে মেধাবী তরুণদের যে ন্যূনতম সুযোগের জায়গাটা ছিল মেধা বা যোগ্যতার বলে একটা চাকরির পথে নিজেকে প্রস্তুত করা, চাকরি নেওয়ার জায়গায় তৈরি করা, সেই পথটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মেধাবী তরুণরা দেশে থেকে কি করবে? আরো দেশ বিমুখ হবে। তো কাজে সকলের উচিত যে এই দাবির পক্ষে অবস্থান নেওয়া এবং দল মত নির্বিশেষে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্মিলিতভাবে এই আন্দোলনের প্রত্যেকটি কর্মসূচি পালন করতে হবে। তো আমি অনেকক্ষণ কথা বলেছি এবং আলোচনার প্রসঙ্গে আরো কিছু কথা এসেছিল, যেই কারণে আমি কিছু কথা বলেছি। এই পর্যায়ে আমাদের সাথে আছেন এই কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে আরেকজন নির্যাতিত, কারা নির্যাতিত, রিমান্ডে গিয়ে অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং তার মায়ের আর্তনাদ বিশেষ করে এদেশের সকল মানুষকে কাঁদিয়েছিল, যেভাবে একজন গরিব আপনার ফ্যামিলির বিশেষ করে সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার বাবা মায়ের আশা, সেখানে আন্দোলনের কারণে তার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এই তার ছেলের মুক্তির জন্য কেঁদেছে, বিভিন্ন আইনজীবীর পিছিয়ে দৌড়িয়েছেন। এবং সেই সময় আমাদের মধ্যে প্রথম আমাদেরকে যে গুম করার, অপহরণের চেষ্টা করা, সেই সময় রাশেদ খানকে যে ভাসান টেক থেকে গ্রেপ্তার করা ছিল, সেই ঘটনাগুলো আপনারা দেখছিলেন, সাথে মাহফুজুর রহমান ছিল। আমাদের অনেক নেতা কর্মীকে গ্রেপ্তার করে যেভাবে নির্যাতন করেছিল, আমাদের আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন রাশেদ খান, এবং আপনারা দেখেছেন তাকে নিয়ে 71 টিভি সহ বিভিন্ন প্ল্যাটফর্ম শিবির বানানোর জন্য যেভাবে চেষ্টা করেছিল, আমরা কিন্তু নিজের নৈতিকতা, দৃঢ়তা দিয়ে সেই অপপ্রচার, প্রপাগান্ডা মোকাবেলা করে সেই ছাত্র আন্দোলন থেকে ডাকসুতেও নির্বাচন করে বিপি হয়ে রাজনৈতিক দল গঠন করে আবার আমাদেরকে নিয়ে আমরা যখন অনেকের জন্য রাজনৈতিক থ্রেট হয়ে যাচ্ছিলাম, আমরা পরিবারতন্ত্রের এই ডাইনাস্টি বেস পলিটিক্সের বিপরীতে একটা গণতান্ত্রিক উদার রাজনীতি দাঁড় করানোর জন্য বিকল্প রাজনীতির কথা বলছিলাম। ঠিক প্রতিষ্ঠিত রাজনীতির অনেকে যখন আমাদেরকে আবার প্রতিবন্ধকতা মনে করে আমাদের বিরুদ্ধে লেগেছেন যে না, ওদেরকে শেষ করে দিতে হবে, ওদেরকে বিতর্কিত করতে হবে, ওদের নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে সন্দেহ সংশয় তৈরি করতে হবে, যাতে ওদেরকে কেউ সাপোর্ট না করে, ওদের পাশে কেউ না দাঁড়ায়। অনেক জঘন্য প্রোপাগান্ডা, সমস্ত মিডিয়া, স্টেট মেশিনারি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাট আমরা নৈতিকতার জোরে আমরা সবকিছু মোকাবেলা করে কিন্তু রাজনীতিতে টিকে আছি এবং আমরা মনে করি এই সমস্ত প্রপাগান্ডা, অপপ্রচার স্টেপগুলো আমাদেরকে আরো ঝালাই করেছে, আমাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করেছে। তো কাজী ওই সেই কবিতার মতো যে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, সবাই মরে ছাড়তে পারে, মানে নিন্দুক সে ছাড়বে না, যে কবিতাটা আছে, তো সেটার মতো যে আসলে এই সমালোচনা এবং নিন্দুকদের এই মন্তব্যের কারণে আমরা নিজেদেরকে শানিত করতে পেরেছি, আমরা সতর্ক থেকেছি। তারপর আমাদের পথ চলায় যে সকল ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো কাটিয়ে আমরা নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতেছি। আমাদের এই সময়ের যে মানুষের যে আগামীর আশা আকাঙ্ক্ষার যে প্ল্যাটফর্ম, মানুষ যে প্ল্যাটফর্মকে ঘিরে একটা নতুন কিছুর স্বপ্ন দেখছে, সেই গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং কুসংস্কার আন্দোলনের অন্যতম নেতা জনাব রাশেদ খান তার অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের কি করণীয়, কি করা উচিত, এই বিষয়ে কথা বলবেন। সাউন্ড কি শোনা যাচ্ছে? ওকে, কমেন্টে হ্যাঁ। আসসালামু আলাইকুম। এতক্ষণ জনাব নুরুল হক নূর, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মুখপাত্র এবং গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি, পরবর্তীতে যিনি এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, তিনি এতক্ষণ বক্তব্য রাখলেন। দেখেন, পত্র পত্রিকা যদি আপনারা ঘাটেন, যদি গুগলে সার্চ করেন যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে যে মানুষগুলোর নাম আসবে তার মধ্যে নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন অন্যতম। হাসান আল মামুন ওই সংগঠনের আহ্বায়ক ছিলেন। এখানে আমার পাশে সুমন কবির আছেন। মূলত তারাই আন্দোলনটা শুরু করেছিলেন। পাবলিক লাইব্রেরিতে তারা পড়াশোনা করতেন এবং তারা আন্দোলনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তারা দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর নয়, যে কারণে তারা
বললেন যে এখানে তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে। তো আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং আমাদের কেরিয়ার বিসর্জন করে আমরা সেই আন্দোলন সফল করেছি। অনেকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে, এখন ছড়াচ্ছে। সেই সময় আমাকে অনেকে বলেছে আমি শিবিরের ক্যাডার, শিবিরের নেতা। আমরা দেখেছি যে জনকণ্ঠ এবং ইত্তেফাকের মতো পত্রিকায় উল্লেখ করা হয়েছিল যে কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ 4 নেতা শিবিরের ক্যাডার। প্রমাণ করতে পেরেছে এখনো পর্যন্ত। এখন আবার পিনাকি ভট্টাচার্যের মতন যারা ফ্রান্সে পালিয়ে গিয়েছে, যারা দেশে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই, ভিন্ন মতের পক্ষে বা আমরা যারা বিরোধী দলের রাজনীতি করছি তাদের পক্ষে, তারা ওই সময় সরকারের পক্ষে আন্দোলন করেছে। তারা এখন প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট। ওই সময় ছিলাম শিবিরের নেতা আর এখন হয়ে গিয়েছি মানে রয়ের এজেন্ট। অথচ এই পিনাকি ভট্টাচার্য সম্পর্কে ইতিমধ্যে আমরা আমাদের যে ব্যাখ্যা, আমরা কখনোই তাকে নিয়ে সমালোচনা করি নাই। তিনি যেহেতু একের পর এক মিথ্যাচার করছেন, যে কারণে আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি প্রসঙ্গক্রমে কিছু কথা বলেছেন। কারণ আজকেও পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ওই সময় কেন আমরা কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিলাম না। আমি আপনাকে যেটি বলতে চাই, দেখেন কোটা সংস্কার আন্দোলনের জন্য যে সকল তরুণদেরকে এখন বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন, এদেরকে 28 অক্টোবরের পরে আমরা যে সরকার বিরোধী আন্দোলন করেছি, এদের একজনকে পেয়েছেন, এদেরকে পাবেন না। কারণ এই তরুণরা শুধুমাত্র চাকরির দাবিকে কেন্দ্র করে আন্দোলনে এসেছে। কোটা সংস্কার আন্দোলন শেষ, এরা কেউ রাজনীতি করার জন্য মাঠে থাকবে না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি, আমরা যখন নেতৃত্ব পর্যায়ে যারা ছিলাম, আমরা আন্দোলন করেছি। পরবর্তীতে আমরা যখন ডাকসু নির্বাচন করেছি, আমরাই 10-12 জন সংগঠক ছিলাম, আমরাই নেতৃত্ব দিয়েছি। এরপর আমরা কোনো সাধারণ ছাত্রকে পাইনি, কারণ তারা এসেছিল চাকরির দাবিতে, এবং আমরাও কিন্তু চাকরির দাবিতে আন্দোলনে এসেছিলাম। কিন্তু আমরা যখন হামলা, মামলায় নির্যাতিত, আমার নামে একাধিক মামলা, তখন বাধ্য হয়ে আমরা দেশ এবং জাতির কল্যাণে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের যে আন্দোলনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমরা এখন রাজনীতি করছি। আপনারা জানেন যে 30 জুন 2018 সালে নুরুল হক নূরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছিল, ওই নির্যাতনের পরে আর কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে আমি বিশ্বাস করি না। এরকম সাহসী মানুষ খুঁজে পাবে। অথচ আমি যখন 1 জুন আমাকে গ্রেপ্তার করলো, নুরুল হক নূরকে 30 জুন তাকে হামলা করলো, এরপরে আমাকে যখন পরের দিন গ্রেপ্তার করলো ভাসানটেক থেকে, তারপরে আমি যখন জেলে, মাঝখানে তিনি আবার ওই লাইব্রেরিতে গিয়েছেন যে আমি আপনাদের নূর বলছি, আমি কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক নূর বলছি। আমাদের সহযোদ্ধা রাশেদ খান সহ আমাদের নেতৃবৃন্দ জেলে রয়েছে, তাদেরকে মুক্ত করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে সরকারকে বাধ্য করতে হবে, আপনারা আসেন। তখন আবার শিক্ষার্থীরা আসলো। অর্থাৎ নেতার যে যোগ্যতা, সেটি হলো সাহস এবং মানুষের কাছে যাওয়া, যে কাজটি আমরা করতে পেরেছি। যারা আমাদের সমালোচনা করেন, আমরা যে কথা দিয়েছিলাম শিক্ষার্থীদেরকে, আমরা কি সেটি বাস্তবায়ন করি নাই? আমরা সেটি বাস্তবায়ন করেছি। এরপরে আমরা রাজনীতি করছি। রাজনীতি করতে গিয়ে আমাদের বিভিন্ন সমালোচনা আছে, আমাদের বিভিন্ন কৌশল আছে, এটি থাকবে। আমরা তো দেখেছি যে 90 সরাসরি বিরোধী আন্দোলন বিএনপি, আওয়ামী লীগ একসাথে করেছে, জামাত সবাই একসাথে করেছে। তো এখন যদি কেউ বলে, খালেদা জিয়াকে সমালোচনা করে বলে যে আপনার এই যে খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে, সেই সমালোচনা কি গ্রহণযোগ্য হবে? নুরুল হক নূর যখন কোটা সংস্কার আন্দোলন শেষ, আমরা ডাকসু নির্বাচন করেছি, আমরা কোনো রাজনীতি করি না, আমাদের ছাত্র সংগঠনও আমরা গঠন করি নাই, আমরা একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আমরা কাজ করেছি। তখন বর্তমান প্রধানমন্ত্রী তাকে ডেকেছে, আমরা বলেছি আলোচনা করে ঠিক আছে, আমরা যদি কোনো রাজনীতি করি না, তিনি গিয়েছে। 2018 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের তাদের কিন্তু সরকার ডাকে নাই, শেখ হাসিনাও ডাকে নাই, তারা চিঠি দিয়ে কিন্তু মিটিং করতে গেছিল। আমরা রাজনৈতিক ছাত্র নেতা সে সময় আমাদের অপরাধ থেকে অতি উৎসাহী লোকজনের কথা বলে, যারা বিতর্কিত ইস্যু না, সেটা তারা চিঠি দিয়ে কিন্তু গিয়েছিল, সে সময় কিন্তু তাদেরকে ডাকে নাই ঐক্যফ্রন্ট। ওইখানে পিনাকি তাদের নিয়ে ভিডিও বানাইতে পারবে, পিনাকি তাদের নিয়ে কিছু বলতে পারবে, তাহলে জানে যে বিএনপি জামাতের লোকেরা তাহলে তাকে থুথু দেবে। তো পিনাকির এই দেখেন, আমরা আসলে এখানে পিনাকিকে নিয়ে লাইভ করার জন্য আমরা আসি নাই, কিন্তু তিনি যেটা আজকে আমাদের নিয়ে ভিডিও বানিয়েছেন এবং আমরা কেন ওই সময় রাজনৈতিক রূপদান করি নাই, কেন গণ অভ্যুত্থান করি নাই, এইগুলো বলেছেন, যে কারণে এই কথাগুলো আসছে। তো এখন শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে যেটি বলতে চাই, দেখেন আন্দোলন করতে গেলে কৌশল খুবই গুরুত্বপূর্ণ। কৌশলে যদি আপনারা মার খেয়ে যান, তাহলে আমরা যে 18 সালে সফলতা আপনাদেরকে এনে দিয়েছিলাম, সেই সফলতা আপনারা এখন ধরে রাখতে পারবেন না।
যে কারণে শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা আগামীকাল একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন, আপনারা বাংলা ব্লকেট অর্থাৎ আপনারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করবেন, অবরোধ করবেন। আপনাদেরকে বলবো যে আপনারা যে কর্মসূচি হাতে নেন না কেন আপনারা বিচ্ছিন্ন হবেন না। কারণ যখন বিচ্ছিন্ন হয়ে যাবেন, ওই ধানমন্ডিতে সায়েন্স ল্যাবে বসবেন, তখন ওইখানে ধানমন্ডি থেকে ছাত্রলীগের লোকজন আপনাদের অল্প কিছু মানুষকে পাবে, হামলা করে সরিয়ে দিবে। আপনারা শাহবাগে অল্প কিছু বসবেন, হামলা করে সরিয়ে দিবে। আপনারা ফার্ম গেটে বসবেন, হামলা করে সরিয়ে দিবে। অর্থাৎ কোনো বিচ্ছিন্ন কর্মসূচি করা যাবে না। যাই করেন না কেন এক জায়গায় থেকে একতাবদ্ধ থেকে আপনাদেরকে আন্দোলন করতে হবে। বিচ্ছিন্ন হবেন, আপনারা কিন্তু হেরে যাবেন। একটি গল্প বলতে চাই, সেটি হলো আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন, যখন বাঘ হরিণ দেখতে যায় তখন বাঘের প্রাথমিক দায়িত্ব থাকে ওই হরিণের যে পাল সেটিকে বিচ্ছিন্ন করা, এরপরে একটা একটাকে ধরে আর খায়। সুতরাং শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা যে কর্মসূচি করেন না কেন কখনো আপনারা বিচ্ছিন্ন কর্মসূচি দিবেন না। এবং আজকে ঢাকাতে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে হলে হবে না। এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজের নেতৃত্ব লাগবে, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নেতৃত্ব লাগবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে আন্দোলন করতে হবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একসাথে আন্দোলন করতে হবে, যেটি কিন্তু আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ওই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র APM সুহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিল। আমাদের যে লুমা, যাকে নীলা নামে সবাই ছিলেন, সে ইডেনের ছাত্রী ছিল। আমাদের সাথে এরকম আমাদের যে সুমন কবি, সে কিন্তু ঢাকা কলেজের ছাত্র। তো আমরা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নিয়ে আমরা কিন্তু আন্দোলনটা করেছি এবং আমরা নেতৃত্বের জায়গায় ছিলাম। সুতরাং এখন যারা নেতৃত্বের জায়গায় রয়েছেন আপনাদেরকে বলবো যে আপনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আন্দোলন সফল করতে পারবেন না। কারণ আমাদের অভিজ্ঞতা বলে যখন হামলা মামলা শুরু হবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে আপনারা পাশে পাবেন না। আমরা সত্য এবং যে নির্মম সত্য সেটি আজকে বলছি, সেটি হলো যখন আমি জেলে এবং জেল থেকে বের হয়েছি, যখন নুরুল হক নূরের নেতৃত্বে আমরা জেলে থাকা অবস্থায় আন্দোলন চলছে, হাসানুল মামুনের নেতৃত্বে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-5 জন ছাত্রকে আমরা খুঁজে পাইনি। তখন 7 কলেজ অর্থাৎ ঢাবি পরবর্তীতে ঢাবির অধিভুক্ত হয়েছে, এই 7 কলেজের শিক্ষার্থীরা তারা না থাকলে আন্দোলন কখনোই সফল হতো না, গেজেট পাইতাম না। সুতরাং সবাইকে লাগবে, সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে এবং এই আন্দোলনে কৌশলে ভুল করা যাবে না, বিচ্ছিন্ন কোনো আন্দোলন করা যাবে না। সরকারের আপনার মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আজকে বলেছেন যে আমরা তো কোটা চাইনি, আমরা তো কোটা বাতিল করে দিয়েছিলাম, এটি আদালতের ব্যাপার, আদালত রায় দিয়েছে, আমরা এখানে হস্তক্ষেপ করতে পারবো না। তা আপনারা যেটা বাতিল করলেন সেই জায়গায় আদালত কেন হস্তক্ষেপ করলো, আমার প্রশ্ন সেইখানে। আপনাদের ইন্ধন নাই। একজন কোটাধারী তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে 8 থেকে 10টা ভাইবা দিয়েছেন, চাকরি পাননি, এবং তার পাশে একজন তিনি নিজে দেখিয়ে বলেছেন যে 16 থেকে 17টি ভাইবা দিয়েছে, চাকরি পায়নি। অর্থাৎ এই যে 18 সালের পর থেকে যে BCS গুলো হয়েছে, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানের যে চাকরিগুলো, এইগুলো কোটা মুক্ত হয়েছে। আমার বন্ধুদেরকে দেখেছি যে সবাই আপনার চাকরি পেয়ে গিয়েছে, তাও আপনার ASP হয়েছে, অ্যাডমিন ক্যাডারে গিয়েছে, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে এবং ব্যাংকের আপনার অফিসার হয়েছে, সিনিয়র অফিসার হয়েছে। কোটামুক্ত ছিল এই কারণে কিন্তু তারা চাকরি পেয়েছে। তো সরকার যখন দেখছে যে তার চেতনা এবং আদর্শের লোকজন চাকরি পাচ্ছে না, আগামী বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকবে না, তখন আবার ষড়যন্ত্র করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা আবার এই 30% কোটাকে ফিরিয়ে এনেছিল। আমরা যখন আন্দোলন করেছি তখন আপনার 56% ছিল, এখন তারা বলছে যে 30% থাকবে আর 26% মানে রাখবো, আর 26% সেটিকে আমরা বাতিল করেছি। এই যে ভাওতাবাজি সরকার করছে, এবং ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন, ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়েছে, তার প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আদালতের প্রতি মানুষের অবশ্যই শ্রদ্ধা সম্মান থাকতে হবে। কিন্তু তিনি কেন বললেন যে আন্দোলন করে কোর্টের রায় পরিবর্তন করা যাবে না, কেন এই কথা বললেন? তিনি একটি প্রাসঙ্গিক বক্তব্য দিতে পারতেন, যেহেতু এটি একটি আদালতের হাইকোর্ট থেকে এসেছে, আমরা আরো বসবো, আমাদের আরো সময় লাগবে, তিনি বলতে পারতেন, তার আরো বেশি গ্রহণযোগ্য বক্তব্য। তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে আমরা দেখলাম যে ছাত্র সমাজ আরো বেশি জোরালো আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। এই যে দেশে এখন যে স্থবিরতা চলছে, শিক্ষার্থীরা প্রতিদিন রাস্তা বন্ধ করছে, সন্ধ্যা পর্যন্ত রাস্তা বন্ধ, মানুষের যে ভোগান্তি হচ্ছে, কার জন্য? সরকারের জন্য। আমি দেখলাম যে অনেক শিল্পী, বিশেষ করে গতকাল তাসরিফ খান নামক একজন গায়ক, বেশ জনপ্রিয়, তিনি পোস্ট দিয়েছেন কোটা আন্দোলনের পক্ষে, কিন্তু তিনি বলেছেন যে মানুষকে ভোগান্তি করা যাবে না। তো মানুষকে ভোগান্তি না করে আসলে কিভাবে আন্দোলন করবে? সরকার তো মানে না।
আমরা যে সময় 8 এপ্রিল রাস্তা বন্ধ করলাম, এরপরে মানুষের টনক নড়ল, সরকারের টনক নড়ল। 8 এপ্রিল থেকে 11 এপ্রিল একটানা রাত দিন আন্দোলন করেছে, 4 দিন একটানা বন্ধ ছিল পুরো বাংলাদেশ। এরপরে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলল কোটায় থাকবে না। এরপরে গেজেট জারি হলো। সরকার মনে করে তার একটি নৈতিক পরাজয় এই আমাদের কাছে হয়েছে, যে কারণে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবারও এই কোটা ব্যবস্থা ফিরিয়ে এনেছে। কিন্তু আমাদের যারা উত্তরসূরি রয়েছে, আমাদের বন্ধুরা রয়েছে, শিক্ষার্থী বন্ধুরা, এই প্রজন্মের যারা রয়েছে, আমরা তো আজ থেকে 7 বছর আগে আমরা আমাদের পড়াশোনা শেষ করেছি। সুতরাং এখন আপনারা যারা নিয়মিত শিক্ষার্থী, যারা ছাত্র রাজনীতি করেন, তাদের দায়িত্ব এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা। আমরা আমাদের জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি। আমরা চাকরি করার জন্য সহজে চাকরি পাবো এই কারণে কিন্তু গিয়েছিলাম। নুরুল হক নূর ইংরেজি বিভাগের ছাত্র, আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছাত্র, সুমন কবির অর্থনীতি বিভাগের ছাত্র। আমরা যে এমন না যে লেমন ডিফ স্টুডেন্ট ছিলাম, আমরা ভালো ভালো ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল চাকরি পাওয়া। কিন্তু যখন আমার নিজের ব্যক্তিগত যে কথাটা বলবো, যে MBA ফাইনাল পরীক্ষা এবং কোটা সংস্কার আন্দোলন ওই যে তুঙ্গে, আমার হাতে অপশন ছিল যে আমি কি পড়ার টেবিলে ফিরে গিয়ে MBA ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দিব, ফাইনাল পরীক্ষা, মিড টার্ম না, নাকি কোটা আন্দোলনের নেতৃত্ব দিব। তখন আমি আমার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে ফেলিয়েছি। আমাদের নুরুল হক নূর, তিনি তার মাস্টার্স ওই কোটা সংস্কার আন্দোলনের কারণে তিনি শেষ করতে পারেননি। আমাদের এরকম স্যাক্রিফাইসের কারণে সেই কোটা সংস্কার আন্দোলন সফল হলো, এবং তারপরে একটি রাজনৈতিক দল এবং সেই দলকে কেন্দ্র করে মানুষের আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা। দেখেন, তাদের সরকার এখন মনে করছে যে কোটা আন্দোলনের উপর দাঁড়িয়ে যে দল তৈরি হয়েছে, এই ইতিহাস আমরা রাখবো না। আমাদের ইতিহাসকে মুছে ফেলার জন্য এই চক্রান্ত, এই ষড়যন্ত্র সরকার শুরু করেছে। কারণ এই যে 28 অক্টোবরের পরে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পিনাকি ভট্টাচার্য তো ফ্রান্সে তিনি বসে লম্বা লম্বা লেকচার মারছেন। আমরা এই বাংলাদেশে বসে আমরা ওয়ারেন্ট মাথায় নিয়ে আমরা বাংলাদেশে সমস্ত যতগুলো দল ছিল, অনেক বড় দল আমাদের থেকে আছে, কিন্তু আমরা যে বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করে এই পল্টন এরিয়াতে আমরা প্রতিদিন মিছিল করেছি, আমরা সমাবেশ করেছি, আর কোন দলকে আমাদের মতো এত জনসমর্থন, এত জনশক্তি নিয়ে তরুণ যুবকদের সাথে নিয়ে আন্দোলন করতে পেরেছে? আমরা এই সময় আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলাম, যে হয় আন্দোলনে জিতবো বা হারবো। আমরা প্রতিটা দিন আমরা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা মাথায় নিয়ে কিন্তু আন্দোলনে আসতাম। এই দলকে কিভাবে বিতর্কিত করা যায়, এই দলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, এই দলের অর্জন কিভাবে ধ্বংস করা যায়, সেই ষড়যন্ত্র এখন শুরু হয়েছে। শিক্ষার্থীদের বন্ধুদেরকে বলবো, আপনারা অতীতেও কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করেন নাই, এইবারও আমার দৃঢ় বিশ্বাস আপনারা কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবেন না, আপনাদের জয় হবে। আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনাদের আন্দোলনে বাধা আসে এবং শক্ত প্রতিরোধ যদি আপনারা গড়ে তুলতে পারেন, তাহলে ছাত্র আন্দোলনের কাছে কোন ফ্যাসিবাদী শক্তি কখনোই জয়ী হতে পারবে না। এবং সরকারকে বলতে চাই, যদি এই ছাত্রদের দাবি আপনারা মেনে না নেন, এইখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এই ছাত্ররাই পরবর্তীতে বাংলাদেশে গণঅভ্যুত্থান রচনা শুরু করবে। সুতরাং তাদের দাবি মেনে নেন, দেশ একটি অচল অবস্থার দিকে যাক, সেটি আমরাও চাই না। আমরা চাই দেশ ভালো চলুক, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। কিন্তু যেভাবে আজকে আপনারা ছাত্রদেরকে রাজপথ দখল করে, রাস্তা ব্লকেট করে বসে থাকতে বাধ্য করছেন, এর সমস্ত দায় হচ্ছে আপনাদের। কারণ আপনারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই 9-6 খেলছেন। শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, প্রত্যেকে যে যার জায়গা থেকে আন্দোলনে অংশ নেন। এখন কিন্তু ঘরে বসে থাকার সময় না, কারণ আপনি পড়াশোনা করবেন আর চাকরি নেবে যার বাপের কোটা আছে, যার আপনার নানার কোটা আছে, দাদার কোটা আছে, সে চাকরি নেবে। আমরা বলছি মুক্তিযোদ্ধাদেরকে ভাতা বাড়িয়ে দেন, তাদের আবাসিক সুবিধা দেন, আরো অনেক সুবিধা দেন, সম্মান দেন, কোনো আপত্তি নেই। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম কোটা, এটি কেন? বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিয়েছিল, তারা যুদ্ধ গিয়েছিল, তারা পড়াশোনা করতে পারে নাই, তাদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন নাতিপুতিরা কিসের কোটা পাবে? প্রয়োজনে তাদের যদি সমস্যা হয় হেল্প করেন, ভাতা দেন, কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আজকে কোটার মাধ্যমে আজকে এই প্রশাসনকে ধ্বংস করবেন, সেটি কখনোই মেনে নেওয়া যায় না। কোটা আন্দোলনের সাথে সাথে আরো যেটি হয়েছিল সেটি হলো যে প্রশাসনে আপনার যদি আপনি প্রমোশন পেতে হয় তাহলে আপনার কোটা লাগবে না, অর্থাৎ এখন প্রমোশন পেতেও কোটা লাগবে। এই সব কোটা আমরা মানি না। আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের যে সফলতা, সেটি আবার ফিরিয়ে আনতে হবে। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা নিজের সর্বোচ্চ মানসিকতা শক্তি দিয়ে আপনারা রাজপথে থাকুন। ইনশাল্লাহ এই সরকারের যে টালবাহানা, এটি আপনাদের আন্দোলনের কাছে অবশ্যই করা যায় গ্রহণ করবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের সংগ্রামী সহযোদ্ধা এবং কোটা সংস্কার আন্দোলনের নির্যাতিত তরুণ নেতা জনাব রাশেদ খান, কারণ আসলে এইখানে নিজেদের কৃতিত্ব নেওয়ার কিছু নাই। ওই সময় রাশেদ খান এবং রাশেদ খানের মতো 2-3 জন এরকম যদি না পেতাম আমরা একসাথে, তাহলে এই আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়াটাই অসম্ভব ছিল। এবং সবচেয়ে টার্গেটেড, মোস্ট ওয়ান্টেড ছিলাম আমি এবং রাশেদ খান, যেই কারণেই 30শে জুন লাইব্রেরির সামনে ফুটবলের মতো মানে রক্তাক্ত করে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে হাসপাতালে পাঠিয়েছে। পরের দিন 1 জুলাই রাশেদ খানকে গ্রেপ্তারের চেষ্টা করেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এই 2 জন আন্দোলনের পলিসি মেকিং এ লিডিং পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজে এই দুইজনকে সরানো গেলে আন্দোলন পঙ্গু। একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এই ধরনের বিভিন্ন পলিসি নিয়ে খেলে যে কিভাবে একটা আন্দোলন, সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক, বিশেষ করে বর্তমান সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় এবং সরকারের এই শাসন এবং শোষণের ফলে মানুষ সরকারের প্রতি ক্ষুব্ধ, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, অঘোষিত এবং অলিখিত দুর্ভিক্ষ দেশে চলছে, যে সবজি কিনছে পিস পিস, নিম্ন মধ্যবিত্ত মানুষ এখন ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারি দলের কিছু নেতাকর্মী এবং অসৎ আমলাদের লুটপাটের যে মহাকাণ্ড বের হয়ে আসতেছে, আপনারা দেখছেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প। সারা বিশ্বব্যাপী যখন সরকারের দুর্নীতি নিয়ে সরব দেশে এবং দেশের বাইরে, তখন সরকার ইস্যু তৈরি করে বিভিন্ন ইস্যুকে আড়াল করে আরেক ইস্যুতে জনগণের মনোনিবেশ করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির তৈরি করছেন। যে আপনারা জানেন যে সাবেক পুলিশ প্রধান, সেনা প্রধান আজিজ বেনজির সহ এনভিআর কর্মকর্তা, বিভিন্ন ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি এখন টক অব দ্য টাউন। ঠিক সেই সময় যারা এই কোটা এনে আন্দোলনের তারা একটা প্রেক্ষাপট তৈরি করেছে যে ওকে ছাত্ররা আন্দোলন করবে, যদি আন্দোলনে ব্যাপক পরিমাণ শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকে তাহলে আমরা মেনে নেব, আর যদি না থাকে তাহলে আমরা কোটা ফিরিয়ে আনবো। যে চেতনার ব্যবসা আমরা করতে পারি, যে এই চেতনার কথা বলে অযোগ্যদের চাকরি বাকরি দিয়ে এদের মাধ্যমে আমলাতন্ত্রে তাদের একটা মানে হচ্ছে কোরাম এবং সিন্ডিকেট একটা লোকবল তৈরি করে, যেভাবে তারা 96-এ জনতার মঞ্চ গঠনের মাধ্যমে মখালঙ্গীরদের এবং এই যে বেহুদা কমিশনার ছিল এদের মাধ্যমে সেই সময় যেমন প্রশাসনকে কলঙ্কিত করেছে, ভবিষ্যতেও যেন ক্ষমতা থেকে গেলে তারা এই আমলাদের মাধ্যমে যেন আবার একটা এই ধরনের তথাকথিত এই আপনার জনতার মঞ্চ বা বিভিন্ন ভাবে প্রেক্ষাপট তৈরি করে উদ্ধার হতে পারে, সরকারকে নাজেহাল করতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের আছে। তো এখন আমরা পরিষ্কার ভাবি যে আমরা আগে 2018-19 বলতে গেলে 2021 সালের 26শে অক্টোবর ফরমালি আমরা গণ অধিকার পরিষদ গঠন করি। তার আগে আমরা বিএনপি করি নাই, আমরা জামাত করি নাই, আমরা আওয়ামী লীগও করি নাই। আমরা ছাত্র আন্দোলন থেকে নিজেদের একটা স্বতন্ত্র আইডেন্টিটি দাঁড় করানোর চেষ্টা করেছিলাম, এবং আমরা যখন বুঝতে পেরেছিলাম যে আমাদের যে দর্শন, আমাদের যে চিন্তা, আমাদের যে মানসিকতা, তাতে আসলে বিদ্যমান এই আপনার কি বলে যে গোলামীর রাজনীতি বা পরিবারতন্ত্রের আপনার বন্দনা করে যে রাজনীতি, এই রাজনীতিতে আসলে আমরা টিকতে পারবো না, বা এই রাজনীতি আমাদের দিয়ে হবে না। কোনো নেতার বাজার করে, কোনো নেতার চাটুকারিতা করে, তেলবাজি করে, যে কারণেই আমরা গণ অধিকার পরিষদ নামক নতুন রাজনৈতিক দল গঠন করি। এইটা ঠিক যে ছাত্র আন্দোলন থেকে এই দলের গঠনে আমরা আপামর জনসাধারণের সমর্থন এবং সহযোগিতা পেয়েছি। বিশেষ করে আমাদের আগে জামান টাওয়ারের 13 তলা আমাদের একটা কার্যালয় নিয়েছিলাম। সেই কার্যালয় নেওয়ার আগে আমরা একটা পাবলিক ফান্ড সংগ্রহ করেছিলাম, প্রায় 14-15 লক্ষ টাকার মতো সেই সময় মানুষ আমাদেরকে দিয়েছিল। আমরা এই কার্যালয়ে ওয়ারিং করা অ্যাডভান্স থেকে শুরু করে 13 তলা আমরা 65,000 টাকা তখন ভাড়া দিতাম। আমাদের বিভিন্ন কার্যক্রমে, যেমন 2021 সালে যে বাংলাদেশের মোদী বিরোধী আন্দোলনে, বিশেষ করে এই বলা চলে গত আপনার 3 দশকের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ যে এন্টি ইন্ডিয়ান আন্দোলন বা ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মোদীর আগমন ঠেকিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কিন্তু আমরাই শুরু করেছিলাম, এবং আমাদের সাথে অন্যরাও রাস্তায় নেমেছিল। তবে এটা ঠিক যে সেই আন্দোলনে আমাদের পাশাপাশি দেশের আলেম ওলামাদেরকেও বড় ধরনের একটা খেসারত দিতে হয়েছে। মামুনুল হক থেকে শুরু করে অসংখ্য আলেমরা সেই আন্দোলনের কারণে কারাবরণ করেছেন। আমরা আমাদের সহযোদ্ধারা 64 জন সহযোদ্ধা আমাদের সেই সময় কারাবরণ করেছিলেন, এবং তাদের মুক্তির জন্য প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী থেকে শুরু করে অনেক মানুষ
আমাদের পাশে দাঁড়িয়েছে, ছাত্রদের মুক্তির জন্য কথা বলেছে, আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। তারপরেও তার পূর্বে যদি যান 2019 সালে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নাগরিকত্ব বঞ্চিত করে রোহিঙ্গাদের মতো যে বাংলাদেশে পাঠানোর একটা প্রজেক্ট বা চক্রান্ত চলছিল NRC-CA, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার ফলেই 2019 সালের এই 22শে ডিসেম্বর ডাকসুতে ছাত্রলীগ এবং এই যে তথাকথিত বুইফোর সংগঠন, যারা ছাত্রলীগ থেকে মূলত অপকর্ম করে, চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, খুনি, তাদেরকে সাময়িক প্রেসে দেওয়ার জন্য যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দুর্বৃত্তদের মিলিত সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, তারা এবং ছাত্রলীগ যৌথভাবে আমাদের উপরে হামলা করে। কারণ আমরা তখন ইন্ডিয়ান এই যে নাগরিকত্ব আইনের মাধ্যমে মূলত মুসলমানদেরকে যে ভারত থেকে বের করে দেশে রোহিঙ্গাদের মতো পাঠানোর একটা প্রক্রিয়া, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। তো দুঃখজনক আজকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুবিধাবাদী ধান্দাবাজ যারা দেশে থেকে 2 নম্বর ওষুধের ব্যবসা করেছে, সরকারের দালালি করেছে, এই দেশে ইসলামী মূল্যবোধ ধ্বংসের জন্য কাজ করেছে এবং দেশি বিদেশিদের কাছে প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং এখনো বিদেশি এজেন্সির ব্যাকআপ নিয়ে তারা নিজেদেরকে রাজনৈতিক বিষয় করি। সেটা হলো পিনাকি ভট্টাচার্য যে অ্যাসাইলাম নিয়েছে, সেই অ্যাসাইলাম সে কিভাবে নিল? সে যে গণজাগরণ মঞ্চের কর্মী ছিল এবং সে দেশে বিভিন্ন হত্যার হুমকি পাচ্ছে, এই বিভিন্ন বিষয়গুলো দেখে সে কিন্তু অ্যাসাইলাম পেয়েছে। দেখেন কত বড় ভণ্ড সে। একদিকে এখন বলছে যে গণজাগরণ মঞ্চের ওই বিষয়টা ভুল ছিল, তারাই কিন্তু এটি গঠন করলো এবং ওই বিষয়গুলো দেখিয়ে তারা কিন্তু এখন ফ্রান্সে অ্যাসাইলাম নিয়েছে। অন্যদের তাকে অ্যাসাইলাম কেন দিবে? তিনি যে ওই মঞ্চের কর্মী ছিলেন, এই কর্মী ছিলেন, ওইটি দেখিয়ে নিউজের কাটিং দেখিয়ে তিনি অ্যাসাইলাম পেয়েছেন। দেখেন কত বড় ভণ্ড। এতটুকুই আর কি। যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ওই যে বলে যে অনেকে বলে যে আচ্ছা ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মাফ করে দেওয়া উচিত। বলে যে স্বাভাবিকভাবে আমরা ক্ষমা করতে চাই, কিন্তু কিছু কিছু ভুল আছে যেই ভুলের আসলে ক্ষমা সহজে করা যায় না। যেমন কেউ আপনার বাবাকে হত্যা করলো, আপনার কাছে সে ক্ষমা চাইলে কি আপনি তাকে মাফ করবেন? কেউ আপনার পরিবারকে ধ্বংস করে দিল বোমা মেরে, গুলি করে, আপনি কি তাদেরকে ক্ষমা করে দেবেন? বাংলাদেশের এই যে বিরোধী মত নির্মূল করার জন্য আপনার বলা চলে এই যে যেসব পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে, খুন করেছে, সেই সমস্ত অফিসার, গুম খুনের কালপ্রিট অফিসাররা যদি কালকে বলে আমাদের ভুল হয়েছিল, আমাদের ক্ষমা করে দেন, আপনারা কি ক্ষমা করবেন? কিছু অপরাধের বিচার আসলে করতেই হয়। তো আজকে যারা সেই সময় বাংলাদেশে এই যে আজকে বলা চলে ইসলামপন্থী রাজনীতিকে আউট করে দেওয়ার জন্য এবং বলা চলে এইখানে ভারতীয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাত নির্মূলের নামে মূলত আলেম ওলামাদেরকে বিভক্ত করা, এই একদিকে গণজাগরণ মঞ্চ, তার বিপরীতে শাপলা চত্বর, মানে এই যে একটা মানে বৈপরীত অবস্থান তৈরি করে দেশে একটা নৈরাজ্য এবং আলেম ওলামাদেরকে উগ্রবাদী মৌলবাদী হিসেবে তুলে ধরা, এই রাজনীতিটা যারা তৈরি করেছিল পিনাকি তাদের মধ্যে একজন ছিল। আজকে তিনি বিদেশে গেছে হঠাৎ বিপ্লবী হয়েছেন। মানে আপনি দেশে থাকতে সরকারের সুবিধা নিয়ে টাকা পয়সা নেবেন, 2 নাম্বারই করবেন, সরকারের বিরুদ্ধে বলবেন, দেশের বাইরে গিয়ে কয়েকটা ভিডিও বানাবেন, আপনি বিপ্লবী হবেন। হ্যাঁ ঠিক, যে ভিডিও আসলে যেভাবে তিনি উপস্থাপন করেন সেটা অনেক মানুষই তার লক্ষ্য উদ্দেশ্য ধরাটা তাদের জন্য মুশকিল হয়ে পড়ে, কারণ তিনি এটা প্রুভ করতে চাচ্ছেন যে তিনি জনগণকে, তার প্রায় 5-7 লাখ ভিউ অ্যাভারেজ হয়, তো কাজেই তিনি সবসময় মানুষকে যেই কথা বললে মানুষ মোহে পড়বে, যেই কথা বললে মানে সিরিয়াল, নাটক সিরিয়াল কিংবা জি বাংলার মতো এই পর্ব দেখার পর ওই পর্বের প্রতি আগ্রহ তৈরি হবে। এইভাবে মেধা আছে, অবশ্যই স্বীকার করতে হবে। ভিডিও প্রেজেন্টেশন দেন আর মানুষকে বোকা বানিয়ে তিনি একজন এই বিপ্লবী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন, যেটা অনেকে বলে আপনার রাজনীতি কিংবা সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ভাষায় যে নিজেকে একটা কাল্ট হিসেবে তিনি উপস্থাপন করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন, যে তার দ্বারা একটা শ্রেণী তার মতের দ্বারা, তার কথার দ্বারা আকৃষ্ট হবে, যে তিনি তখন সেই কর্মীদেরকে যেভাবে বলবেন, যা করতে বলবেন, তারা সেই দিকে ধাবিত হবে। অর্থাৎ এই তাদের ভাষ্যমতে যে বিএনপি ব্যর্থ হচ্ছে, বিরোধীরা ব্যর্থ হচ্ছে, তো কাজেই তখন এই পিনাকিদের সাপোর্টে কোন একটা দল গড়ে উঠবে, সংগঠন গড়ে উঠবে, বলয় তৈরি হবে, তখন এই বিরোধী রাজনীতিকে আরো তারা ফ্র্যাকশন করে তারা দুর্বল করবেন এবং এই আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে প্রকারান্তে দেখা যায় সহযোগিতা করবেন। যেমনি ভাবে এই এখন ধরেন 42টা দল যুগপৎ আন্দোলন করছে, 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, কিন্তু এই 63টি রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল কি 28শে অক্টোবরের পর থেকে রাজপথে ছিল? তারা কি আন্দোলন করেছে? অনেকের লক্ষ লক্ষ কর্মী ছিল, তারা মাঠে হুঙ্কার দিয়েছেন, সরকারের সমালোচনা করেছেন, আপনার টাইম বেঁধে দিয়েছেন, কিন্তু তারা কি রাজপথে ছিলেন? অনেকে কিন্তু ছিলেন না। এই যে আমি কারোর প্রতি
সমালোচনা করছি না, আমি বাস্তবতাটা বলছি। আমাদের কথা হচ্ছে এটা, পিনাকিরা তো এই নির্যাতিত নিপীড়িত হয়েছেন দেশে থাকতে। আজকে এই যে আমাদের মতো ছেলে, হ্যাঁ আমরা এখন অবশ্যই আমাদের দল চালাতে, এই সংগঠন চালাতে মাসে মিনিমাম অন্তত 5-7 লাখ টাকা ন্যূনতম খরচ। আমরা যদি রাজনৈতিক বড় প্রোগ্রাম করি সেই ক্ষেত্রে আমাদের আরো অন্তত 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়। এখানে এই টাকাটা কে দেবে? রাশেদ খান তার বাবার জমি বেচে টাকা দেবে? তার সেটা এবিলিটি নেই। আমার ক্যারি করার টাকা নেই। আমরা যাই করি, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, দেশপ্রেমিক জনগণ, দেশের বাইরে থাকা প্রবাসী যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন দেখেন, তারা আমাদেরকে সহযোগিতা করেন। যারা আমাদেরকে সমর্থন করেন না, যাদেরকে আমাদের ভালো লাগে না, তারা করবে না। আমরা রাজনীতি করি বিদায় সবসময় জনতুষ্টি বা পপুলিজমের পক্ষে তো আমরা ছুটতে পারি না। রাজনৈতিক আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের গণ অধিকার পরিষদের রাজনৈতিক 21 দফা কর্মসূচি আছে, আমাদের একটা ভীষণ আছে। সেই আলোকে আমরা নিজেদের গড়ে তোলার চেষ্টা করছি। এখন প্রতিপক্ষ হিসেবে এরকম অনেকে সমালোচনা করছেন, করবেন, আমরা তাদেরকে পাত্তা দিতে চাই না এবং সবার বিষয়ে আসলে জবাব দেওয়াটা রাজনৈতিক দল হিসেবে, নেতৃত্ব হিসেবে আমি মনে করি আমাদের লেভেলের সাথে যায় না। একজন ইউটিউবারের পিছনে যদি আমরা সবকিছু সময় ব্যয় করি, আমার সভাপতি হিসেবে আমার কথা বলা লাগে, সেক্রেটারির কথা বলা লাগে, আরো একজনের কথা বলা লাগে, তাহলে আসলে একটা রাজনৈতিক দলের চেয়ে ইউটিউবারই শক্তিশালী হয়ে যাবে, এটা তিনি প্রমাণ করতে চান। তো আমি কথা বলতে চাই নেই, আমার সহযোদ্ধা সেও কথা বলতে চায় না, কিন্তু দীর্ঘদিন ধরে এই বিশেষ করে যেটা ওই নাদিয়া ইসলাম নামে একজন নারীর ফেসবুক কাণ্ড থেকে দেখেছেন, তার মেয়ে বান্ধবী, সেখানে তার যে আপনার নগ্ন ছবি, যদিও তিনি বুঝতে পেরেছিলেন এই ছবিটি হয়তো প্রকাশিত হতে পারে, যেখানে আবার সেম একটা ছবি তুলেও ফেসবুকে আপলোড দিয়ে রেখেছিলেন। তো এই ধরনের যারা বলা চলে নিয়মিত ড্রিঙ্কস করেন, মাদক নেন, কিংবা যাদের চরিত্র নাই, বিশেষ করে যার চরিত্র নাই তার কিছুই নেই, তো এই ধরনের চরিত্রহীন লম্পট মানুষের দ্বারা সবই করা সম্ভব। তারা সুবিধার জন্য রাজনীতি করে। তিনি এখন ইসলামের ত্রাতা, ইসলামের ত্রাণকর্তা, মাদ্রাসার ছাত্র কিংবা মোকা হুজুরি বিপদে বলে তাকে নিয়ে কথা বলে, সস্তা কথা বলে একটা পপুলারিটি গেইন করার চেষ্টা করে পীর সাজতেছেন, কিন্তু তিনি ইসলামের পক্ষের লোক না, এই আমাদের বিরোধী কোনো দলের পক্ষের লোক। যাই হোক, তারপরেও যে কেউ যে কোনো সময় তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে, নতুন রাজনীতি করতে পারে, সংগঠন করতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মতামত নেই। মূলত আমাদের আজকের এই বিষয়ের আলোকে আসলে কিছু কথা চলেও আসা, এবং দীর্ঘদিন ধরে এই জনৈক ইউটিউবার সাহেব তিনি যেভাবে বিভিন্ন মানুষকে নিয়ে একের পর এক বিষেধঘাত করে যাচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, বিরোধীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন, তো আমরা এই বিষয়টা পরিষ্কার করার জন্য কিছু কথা আমাদের বলার প্রয়োজন হচ্ছিল। এবং আমি তার ভিডিও আসলে দেখি না অনেক আগে থেকেই, এবং বিশেষ করে আমাদের কর্মী সমর্থকদেরকে আমরাও বলবো যে তার ফেসবুকের ওই পোস্টে গিয়ে ইউটিউবে কমেন্ট করে তার রিচ বাড়ানোর দরকার নেই, কারণ আমাদের একজনের যদি ফলোয়ার থাকে, ফ্রেন্ডস থাকে, আমরা একটা কমেন্ট করলে তাদেরকে শো করে, তো কাজে তাকে আমরা জাস্ট ইগনোর হিম, তাকে অ্যাভয়েড করুন, তার বিষয়ে নো ম্যাটার। আমাদের নিয়ে রাষ্ট্রযন্ত্র একাধিকবার ষড়যন্ত্র করেছে, সংঘবদ্ধভাবে টেলিভিশন, পত্র, পত্রিকায় রিপোর্ট করেছে, তো আমাদের কি বিন্দুমাত্র টলাতে পেরেছে, আমাদের ক্ষতিগ্রস্ত করতে পেরেছে? এই দেশে অনেক রথী মহারথী রাজনৈতিক দল করেছেন, ঢাকার বাইরে 50 জন কর্মী তৈরি করতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এবং কৃতজ্ঞতা, এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা যে আমরা অল্প সময়ে 64 জেলায়, সারা বাংলাদেশের উপজেলায়, ইউনিয়নে, গ্রামে গণ অধিকার পরিষদ, ভিপিনুর ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, দেশের বাইরে প্রবাসী অধিকার পরিষদকে আমরা পৌঁছে দিতে পেরেছি। কাজে এই ইউটিউবারের পিছনে আমরা কেন পড়ে থাকবো? রাজনীতি করতে হলে অনেকে আমাদের সমালোচনা করবে, রাজনৈতিক বিরোধীদের অন্যান্য দলকেও সমালোচনা করে, শেখ হাসিনা সরকার আছে তাকে সমালোচনা করে, বিরোধী দলে তারেক রহমান, বিরোধী দলের প্রধান নেতা তাকে সমালোচনা করে, আমাদেরকেও করবে। সো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে ফোকাস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যেইটা আমরা শুরু করেছিলাম সেখান দিয়ে শেষ করতে চাই। যারা লাইভ দেখেছেন দয়া করে একটু শেয়ার করে অন্যদের মাঝেও অবশ্য পৌঁছে দিবেন, কারণ হচ্ছে যে আমাদের পেজগুলোতে প্রতিনিয়ত রিপোর্ট থাকায়, যে আপনারা জানেন যে সরকারের যে নজরদারি, তাদের যে সাইবার প্রযুক্তি, বিশেষ করে বাংলাদেশে এখন এন্টি গভর্নমেন্ট স্পিচ তারা নানানভাবে রেস্ট্রিকশন করছে, লাইভ দিলে সেটা নিয়ে ফেসবুকে রিপোর্ট করছে, পোস্ট দিলে সেটা নিয়ে ফেসবুকে রিপোর্ট করে আপনার তুলে দিচ্ছে ফেসবুক থেকে, কিংবা পেজের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে পেজের রিচ ডাউন করে দিচ্ছে। 28 তারিখের পরে আমরা ধারাবাহিকভাবে রাজপথে আন্দোলন করেছি। সেই সময় দেখবেন নির্বাচনের আগে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এই যে বিরোধী নেতা কর্মীদের বক্তব্য যেভাবে রিচ হতো, এখন কিন্তু হচ্ছে না, কারণ এগুলো সরকার এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে। তো যাই হোক, সেই ক্ষেত্রে যারা এতক্ষণ দেখেছেন ধন্যবাদ জানাই, পৌঁছে দিবেন সকলের কাছে, সেজন্য অগ্রিম ধন্যবাদ রইল। তো আমি আর 2-3টা কথা বলে শেষ করব।
তার আগে আমি আমাদের এই আন্দোলনের অন্যতম একজন সংগঠক, পর্দার আড়ালের হিরোদের একজন আমাদের সুমন কবির ভাই ছিলেন। তার কথাটা আসলে বলা লাগে এই জন্য, আপনারা রাশেদ খানকে দেখেছেন, জ্বালাময়ী বক্তব্য দিতে বিপি নূরকে দেখেছেন, হাসান আল মামুনকে দেখেছেন, অন্যদেরকে দেখেছেন। এই সুমন কবিরের মতো আরেকজন ছিলেন দিন মোহাম্মদ, হ্যাঁ, এরকম আরো কয়েকজন আছে। তারা সেই সময় ফ্রন্টে বেশি আসেন নাই, কারণ ওই তাদের আন্ডারস্ট্যান্ডিংটা তারা আমাদের সাথে শেয়ার করেছিল। তারা ঢাকা ইউনিভার্সিটির অনেকে ছাত্র ছিলেন না, কাজেই তারা আমাদেরকে বলেছিলেন যে এই আন্দোলন সফল করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ দরকার। সেই জায়গা থেকে মূলত তারা আমাদেরকে নেতৃত্ব নেওয়ার অনুরোধ করে বা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু এই প্রোগ্রামের ব্যানার করা, ফেস্টুন করা, পোস্টার করা, গেঞ্জি করা, লিফলেট করা, ঢাকার থেকে ঢাকার বাইরে পৌঁছানো, এই সমস্ত কাজগুলো করেছে এই সুমন কবির সহ সেই সময়ে ৩-৪ জন। তো সুমন ভাইয়ের সংক্ষিপ্ত অভিজ্ঞতা এবং সেই আলোকে বর্তমান আন্দোলনকারীদের প্রতি পরামর্শমূলক কিছু কথা সুমন ভাইকে বলার জন্য অনুরোধ জানাবো, এবং অবশ্যই লাইভটি পুরো দেখবেন। এই কারণে, না হলে লাইভের বা প্রেক্ষাপটের আগাগোড়া একটু বুঝতে কষ্ট হবে। আমরা সরি যে আসলে প্রসঙ্গের বাইরেও কিছু কথা চলে এসেছে, যেটা বলাটা প্রয়োজন হচ্ছিল আমাদের জায়গা থেকে, যে কারণে আমরা বলেছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা জনাব নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ, এবং আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা জনাব রাশেদ খান, সেক্রেটারি গণ অধিকার পরিষদ, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কেন কোটা সংস্কার আন্দোলনে এসেছিলাম, আর আপনারা কেন কোটা সংস্কার আন্দোলনে আসবেন এবং আমাদের সেই সফলতা কেন ধরে রাখবেন, আমি 3টা কথা শুধু ব্যাখ্যা করব। আমি 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলনে আসলাম, ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আমাদের প্রথম প্রোগ্রাম থ্রো করেছিলাম। দিনটা ছিল শনিবার। তো তার আগে আমি আমাদের কিছু পয়েন্ট ঠিক করেছিলাম এবং একটা স্বল্প পরিসরে কয়েকজন মিলে কমিটি গঠন করেছিলাম। সেই কমিটির অন্যতম একজন সদস্য ছিলাম আমি। সেখানে ছিলেন দিন মোহাম্মদ ভাই, সেখানে ছিলেন রাসেল ভাই। তো সেখানকার অধিকাংশ সদস্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকায়, আর আমি ঢাকা কলেজের ছাত্র হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুব ভালো করে চিনি এবং জানি এবং তার ইতিহাস সম্পর্কে অবগত, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অবদান সম্পর্কে অবগত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেধা নেতৃত্ব সম্পর্কে আমি অবগত। সেই জায়গা থেকেই আমি পাবলিক লাইব্রেরিতে যখন 17 ফেব্রুয়ারিতে প্রোগ্রামটা শুরু করলাম, তখন মনে করলাম যে না, এখানে এভাবে হবে না, আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেতে হবে। তখন আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা জনাব নুরুল হক নূর, জনাব রাশেদ খান এবং হাসান আল মামুন সহ আরো যারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে আসেন, সামনে আসেন, নেতৃত্ব দেন এবং এই কোটা সংস্কার বাংলাদেশে দরকার, এটা একটা বৈষম্য। আমি এসেছিলাম, একের পর এক কোঠায় সার্কুলার দিচ্ছে এবং কোঠাধারী যারা আছে, আমি নাম নিব না কোনো কোঠাধারীর, কিন্তু তারা একের পর এক চাকরি চেঞ্জ করতেছে। একটা পরিবারে কতজন কোটা পাইতে পারে? একটা পরিবারে 5 জন যদি কোটা ফলো করে, দেখেন কোটা কোথায় আছে। শুধু কোটা দিয়ে যদি কথা বলি, একটা পরিবারে একটা সদস্য বিশ্ববিদ্যালয়ে আসার আগে কোটা নেয়। তার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কলা ভবনে 2400 থেকে 2500 ছাত্র ভর্তি হতে পারে, ব্যাংকিং বিবিএ ডিপার্টমেন্টে 1250টা সিট আছে, আর সায়েন্স বিজ্ঞান ডিপার্টমেন্টে মনে হয় 1500 থেকে 2000 হতে পারে, আমি জানি না। একজন কোটাধারীর যদি 5000 থেকে 10,000ও সিরিয়াল হয়, ওই ব্যক্তি ভালো সাবজেক্ট পাবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4615 সিরিয়াল হয়েছিল, আমার সাবজেক্ট আসে নাই, কিন্তু আমার থেকে আরো 200-300 পেছনে আসা একজন ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞান সিরিয়াল পেয়েছিল, সাবজেক্ট পেয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছে কোটা কিভাবে প্রয়োগ হচ্ছে, শুধু চাকরিতে কোটা প্রয়োগ হচ্ছে সেটা বিষয়টা, সেটা কিন্তু না। কোটা একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে আসে, কোটা নিয়ে সে চাকরি পায়, কোটা নিয়ে সে চাকরি চেঞ্জ করে, কোটা দিয়ে সে প্রমোশন পায়, কোটা দিয়ে সে আরো 2 বছর চাকরি করে এই কোটা দিয়ে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা শুধু চাকরির ক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে কোটার বিষয়ে ভয়াবহতাটা জানি, কিন্তু আর যে বিষয়গুলো আছে সেগুলো আমি জানি না। এখন এই কোটা সফল হয়েছে, কিন্তু আমরা যে আন্দোলন করেছিলাম কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে। এখন এই কোটা সংস্কার আন্দোলনের সফলতা ধরে রাখার মূল দায়িত্ব আমি মনে করি এই বর্তমান ছাত্র সমাজের, বাংলাদেশে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে তাদের। আমাদের এখন
সেই আন্দোলনে যে সম্ভব নয়, কেন আমরা রানিং ছাত্র না এবং সংশ্লিষ্ট বিষয়ে এভাবে আমাদেরকে ইনভলভ হতে পারবো না। আমি আমার জনগণকে বলবো, সারা বাংলাদেশে যেখানে যেভাবে আপনারা পারেন এই কোটা সংস্কার আন্দোলনকে সফল করেন। কেন কোটা সংস্কার আন্দোলন সফল করবেন? আপনার ভাই বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে, আপনার ভাই যদি চাকরি পায়, আপনার ছেলে মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার ছেলে মেয়ে যদি চাকরি পায়, আলটিমেটলি কিন্তু আপনি সুবিধাভোগী, অর্থাৎ আপনাকে এই আন্দোলনে আসা লাগবে। সরকার আমাদের সাথে বেইমানি করেছে, ছাত্র সমাজের সাথে বেইমানি করেছে, ছাত্র সমাজের সাথে মুনাফিকি করেছে যদি বলা হয় ধর্মীয় দিক থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই কথাটা, আবার সেই রাষ্ট্রের যন্ত্র এই কথাটা বললো যে কোঠায় থাকবে না, বাতিল, আবার পরবর্তীতে আবার কোঠা নিয়ে আসলো। তাহলে কি হলো? বিষয়টা কি হলো? একটা সাংঘর্ষিক বিষয় হয়ে গেল। তা আমি সরকারের অনুরোধ করব আপনারা এই বিষয়টা নজর দেন। আর আরেকটা কথা বলবো, জনাব নাকি আমাদের বিষয় নিয়ে অনেক কথা বলছেন, আমার সহযোদ্ধা আমার সেক্রেটারি নিয়ে অনেক কথা বলতেছেন। আমার সেক্রেটারি পল্টনের যুদ্ধ করতেছে, আপনি ফ্রান্সের সেই ভার্সাই নগরী না প্যারিসে আছেন, আপনি কিন্তু এখানে হাজার হাজার মাইল দূরে। আপনি একটা ভণ্ড এবং প্রতারকের ভূমিকা নিচ্ছেন। কেন নিচ্ছেন? আপনি 13 সালে যে জামাতের ইসলামী কিংবা বিএনপির নেতাদের ফাঁসির জন্য রাজপথে লড়াই করেছেন, আজকে আপনি আবার তাদের পক্ষে কথা বলছেন। ভাই বন্ধুগণ, একটা কথা বিশ্বাস করেন, আপনার মুখের কথা অন্য কেউ বললেই সে আপনার বন্ধু হয়ে যাবে না। বিশ্বাস করুন এই কথাটা, যে আপনার কথা আজকে বলতেছে আপনার মুখের কথা, তাই মনে করেন একটা বন্ধু। এগুলা বিষ সময় পাইলে কিন্তু আপনাকে সবল দিবে। আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণী এবং ছাত্রছাত্রীদেরকে এবং চাকরি প্রত্যাশীকে এই আন্দোলনের সফলতা যারা ধরে রাখে, তারা সারা বাংলাদেশে যেন একটা সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনটা গড়ে রাখে। ধন্যবাদ। সর্বশেষ যেই কথাটা আমরা ওকে, তো সর্বশেষ আমরা 2-3টা কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে দেখেন, এই যে আমাদের এই আন্দোলন করতে গিয়ে হলে অনেক ছেলে থাপ্পড় খেয়েছে, চর খেয়েছে। ঢাকা কলেজে ক্যাম্পেইন করতে গিয়ে আমরা নিজেরা ঘাট ধাক্কা খেয়েছিলাম। কারণ আমরা যদি সেই সময় ছাত্র লীগের সাথে তর্কে জড়াই, হামলায় জড়াই, ওরা সংখ্যা অনেক বেশি, তাহলে তো আমরাই হামলার শিকার হতে হবে। কাজে আমরা এই ধরনের ধাক্কা ধাক্কি, পরে অপমান লাঞ্ছনার পরে কিন্তু আমরা চুপচাপ আমাদের কার্যক্রম করে এসেছি। বিশেষ করে একটি ইনসিডেন্ট উল্লেখ করা দরকার, যে 30শে জুন লাইব্রেরির সামনে প্রথম আমাদের এই সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকে, প্রথম আমি গিয়ে পৌঁছাই, যে কারণে আমার উপরে বর্বর আক্রমণটা হয়। রাশেদ খান, আমাদের সহযোদ্ধা, অনেকে শাহবাগ থেকে আসতেছিলেন, অনেকে নীলক্ষেত থেকে আসতেছিলেন, কিন্তু আগে আমি চলে যাওয়ায় আমার উপরে আক্রমণটা হয়। ঠিক একইভাবে 2 জুলাই আমাদের পতাকা মিছিল কর্মসূচি ছিল, সেখানে শহীদ মিনারে আমাদের নারী কর্মীদের লাঞ্ছিত করে, আমাদের অনেক ছাত্র নেতৃবৃন্দকে আহত করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলের মেরুদণ্ড ভেঙে যায় ছাত্রলীগের এই হাতুড়ি পেটায়। সেই হাতুড়ি মামুনদের বিচার কিন্তু আজও হয় নাই। মামলা এখন আমাদের নামে চলছে, অথচ আমরা যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, আমাদের মামলা হাজিরা এখনো চলছে। তো এটা বলছি এই কারণে, যেটা আমাদের সাবেক নেতা জনাব রাশেদ খান একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যে আপনারা বিচ্ছিন্নভাবে যদি থাকেন, বিক্ষিপ্তভাবে যদি থাকেন, কোঅর্ডিনেশন বা সমন্বয় যদি না থাকে, এক জায়গায় হামলা করবে, একটা কলেজে বাধা দিবে, আন্দোলন সেখানে শেষ। কাজেই প্রত্যেকটা শিক্ষার্থীর এই আন্দোলন কেন্দ্রিক যদি কাউকে কোনোভাবে হয়রানি করা হয়, হ্যারাস করা হয়, সে হোক ছাত্রদল, সে হোক শিবির, সে হোক যেই দলের, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। কারণ এই আন্দোলন সবার, এই আন্দোলন কোন স্পেসিফিক ছাত্র সংগঠনের নয়। কিন্তু এটা বাস্তবতা মনে রাখতে হবে, শিক্ষার্থীদের মনে ভয় ঢুকে গেলে অনেক ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা আগের মতো রাস্তায় প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়। বিশেষ করে 30শে জুনের যেদিন আমার উপরে হামলা করে, সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অন্তত আমার ধারণা 1 থেকে 1,500 শিক্ষার্থী ছিল, কিন্তু লাইব্রেরির সামনে এইভাবে মার খাওয়ার পরেও তারা ভয়ভীতি আতঙ্কের কারণে বের হয়ে আসতে পারে নাই। সেই ঠিক 30শে জুনের পর 30শে জুলাই যেদিন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ডাকতে গেছিলাম, যে আমি আপনাদের ভিপি নূর, আমি আপনাদের নূর ভাই বলছি, সন্ত্রাসীদেরকে ভয় পাবেন না। আপনারা যদি সেদিন 30শে জুন লাইব্রেরি থেকে একটা হই হই রই রই করে ওই দিনকার ছাত্রলীগকে ধাওয়া দিতেন, ওরা ক্যাম্পাস ছেড়ে পালাতো, লেজ গুটিয়ে পালাতো। কিন্তু আমরা সংঘবদ্ধ না থাকার ফলে, সাহস না দেখানোর ফলে, সেই সময় ছাত্রলীগ আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদের বিরুদ্ধেই নানান ধরনের অপবাদ প্রপাগান্ডা ছড়িয়েছিল। 30শে জুলাই যখন আমি দীর্ঘ 1 মাস পরে ক্যাম্পাসে যাই, সেদিন আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমার ভাবি ছিল, এবং 2 জন মানুষই প্রেগনেন্ট ছিল। তারপরেও তারা গিয়েছে, কারণ এই টর্চার এবং হায়নাদের যে আক্রমণ,
বলে যেন নারী হিসেবে তারা অন্তত সেভ করতে পারেন, সেই জন্য তারাও দুজন গিয়েছিল। এই কথাগুলো কখনো বলা হয় নাই। অনেকগুলো মানে ঘটনা আছে। আসলে 30 জুনের পর আন্দোলনটা এক প্রকারের একটা অর্ধমৃত লাশের মতো হয়ে যাচ্ছিল, মানুষের মতো হয়ে যাচ্ছিল। অনেকে ভয়ভীত আতঙ্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদ সেটা থেমে যাচ্ছিল। ঠিক সেই সময়ে আমরা আমাদের সহকর্মী কয়েকজন আসতো কিশোরগঞ্জ থেকে, কয়েকজন আসতো গাজীপুর থেকে, কয়েকজন আসতো নরসিংদী থেকে এই আন্দোলনের কর্মসূচিতে জয়েন করার জন্য, এবং হাজার হাজার শিক্ষার্থীর কর্মসূচি শেষ পর্যন্ত এক দেশতে গিয়ে ঠেকেছিল ভয়ভীতি আতঙ্কের ফলে। তো কাজে এইটা হচ্ছে বর্তমান নেতৃবৃন্দের প্রতি আমাদের আপিল যে আপনাদেরকে ধীরতার সাথে আন্দোলন চালিয়ে যেতে হবে, লেগে থাকতে হবে, এবং কর্মসূচি কঠোর কর্মসূচি দিতে হবে। সরকারকে বাধ্য করতে হবে। সরকার এমনি সরকার কিংবা আদালত আপনাদের দাবি মানবে না। যেই কারণে আমরা বারবার বলছি আন্দোলন দীর্ঘায়িত হলে এখানে গোয়েন্দা সংস্থা ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে দিয়ে বিভ্রান্ত ছড়াবে। এখানে আরো যারা বিভিন্ন জন আছে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে সামনে এসে আন্দোলনকারীদেরকে মানসিকভাবে দুর্বল করবে, প্রপাগান্ডা ছড়াবে, যেটা ইতিমধ্যেই ছড়াচ্ছে। শুনেছি যে এই আন্দোলনকারীদের নাকি 500 কোটি টাকা দেওয়া হয়েছে, আমাদেরকে বলেছিল 126 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এগুলো সাধারণ মানুষ বুঝে, কিন্তু এই প্রপাগান্ডায় অনেকে ভয় পায়। তো সেই দিক থেকে আন্দোলনের শক্ত কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে, রাজপথে সেই ধরনের জনমত তৈরি করতে হবে। সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আমরা অনুরোধ করব মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মেধাবীদের রক্ষা করার জন্য, আগামীর বাংলাদেশকে সেভ করার জন্য এই আন্দোলনে সকলের সম্পৃক্ত হওয়াটা জরুরি। একই সাথে আমরা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি সকলকেই বলবো, দেশ এবং বিদেশেও যারা কথা বলেন দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, তাদেরও যার যার জায়গা থেকে এই আন্দোলনের পক্ষে একটা সমর্থন এবং অবস্থান ব্যক্ত করার জন্য বলবো। তবে অবশ্যই এমন উস্কানিমূলক কিছু বলা যাবে না যেটা আন্দোলনের ক্ষেত্রে ক্ষতি হয়। যেটা আমরা পরিষ্কারভাবে বলছি, এটি শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলন না, এটা তাদের চাকরিতে ঢোকার ন্যায্যতার আন্দোলন, মেধার মূল্যায়নের ক্ষেত্রে একটি অরাজনৈতিক আন্দোলন। সেটা সেইভাবেই আমাদেরকে দেখতে হবে। একই সাথে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের দেশে এই যে সরকারের যে দুর্নীতি, লুটপাট এবং দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার যে ষড়যন্ত্র, দেশের মধ্যে দিয়ে যে ভারতীয় করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র এবং দেশকে ভারতের একটা করদ রাজ্য বানানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমাদেরকে প্রতিবাদ এবং কর্মসূচি চালিয়ে যেতে হবে। ছাত্ররা ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করছে, আমাদের সংহতি সমর্থন থাকবে, তার আক্রান্ত হলে আমরা পাশে দাঁড়াবো। একই সাথে এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকার, বাকশালী সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধেও জনগণকে সম্পৃক্ত করে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত অনেক লাইভ, দীর্ঘ একটা লাইভ, মোটামুটি ঘন্টাখানেক বোধহয় হয়েছে। আমরা 3 সহযোগিতা করেছি, বিভিন্ন বিষয়ে আমরা বলেছি। সেটি ধৈর্য নিয়ে যারা শুনেছেন এবং পরবর্তীতে শুনবেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে আলোচনার প্রসঙ্গে ওই যে আমরা কেন রাজনীতি বা অরাজনৈতিক বললাম এই আন্দোলনকে, কেন আমরা গণভবনে গেলাম, কেন আমরা এই করলাম, কেন আমরা সেই করলাম, এই যে পলাতক যে বিভ্রান্তকারী বিপ্লবী, আমরা যে তার ইতিমধ্যেই মানুষকে এভাবে বলতেন, অবশ্যই তার কর্মকাণ্ডে নীতি নৈতিকতার চরিত্রহীন একজন মানুষ, যেটা ইতিমধ্যেই তিনি তার কর্মকাণ্ড যারা জানে তার সম্পর্কে তারা জানে। আর যারা সরকার বিরোধী গরম গরম চটকদার কথা শুনে তাকে পীর অলি আউলিয়ার আসনে বসিয়েছে, তাদের তো আমাদের বিরুদ্ধে, তাদেরকে আমাদের কিছু বলার নাই। কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দল এবং আমাদেরকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোই সেই বিভ্রান্তকারী ব্যক্তি, বিদেশি গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট এবং যাদেরকে অ্যাসেট হিসেবে গড়ে তোলা হচ্ছে। যেটা আপনার কিছুদিন আগে আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে আউট করতে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের নাকি বাজেট ছিল একসময় 400 কোটি টাকা। 99 সালের কিছুদিন আগে একটি পত্রিকার ফ্রন্ট পেজ আমরা দেখেছি, যেখানে খালেদা জিয়া বলেছিল যে ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি। তো এইটা কিন্তু সেই সময়ের পত্রপত্রিকার নিউজ হলো যে 400 কোটি টাকা বাজেট হয়েছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর জন্য, জাতীয়তাবাদের রাজনীতিকে নির্মূল করার জন্য। সেটি কিন্তু আজকে দিনের আলোর মতোই পরিষ্কার। 14 সালে যেন যে প্রেক্ষাপটই হোক না কেন, বিএনপি যেন নির্বাচনে অংশ না নিতে পারে কিংবা একতরফা নির্বাচন করে যেন আওয়ামী লীগ টিকে দেয়, সেটার পক্ষে ওকালতি ঠিকাদারি ভারত করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। 18 সালেও একটা মানে এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক নীল নকশা নির্বাচন তারা করে ক্ষমতায় থেকেছে। 24 সালেও বিনা ভোটে নির্বাচন করেছে এবং সব জায়গায় ভারত তাদেরকে আপনার ক্ষমতায় থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। তো কাজেই ভারতের এই দেশের যে পলিসি, আর্মির মধ্যে ঢোকা, পুলিশের মধ্যে ঢোকা, সাংবাদিকদের মধ্যে ঢোকা, সিভিল সোসাইটির মধ্যে ঢোকা, এই যে একটা প্রভাব, অলিখিত প্রভাব বিস্তার করার কিংবা লিখিত প্রভাব বিস্তার করার বিভিন্ন প্রচেষ্টা, এটি কিন্তু স্বাধীনতার পর থেকে আছে। যেই কারণেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে, জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, আজকে খালেদা জিয়া মৃত্যু সজ্জায় হসপিটাল। তো কাজেই এই ধরনের যারা
আপন এ টাইম এজেন্ট ছিল ভারতের, তারা হঠাৎ করে বল পাল্টিয়েছেন, এটা ভাববেন না যে তারা রাতারাতি পরিবর্তন হয়েছে। ফ্রান্সের সাথে সরকার এয়ারবাস কিনতেছে, ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, ম্যাক্রো এখানে এসে গেল এবং ফ্রান্সকে প্রভাবিত করে এই ভারতের বিরুদ্ধে বলছেন, দেশে সরকারের বিরুদ্ধে বলছেন, চাইলে এই সরকার পিনাকিকে আনতে পারে এবং তার মা দেখলাম কিছুদিন আগে গিয়েছে। সে একটা সফট কর্নার না থাকলে এগুলো করতে পারে না। চটকদারি কথা বললেই আসলে একটা মানুষকে তার অতীতের পাপ মোচন করা যায় না, তার চরিত্রের যে চারিত্রিক অধঃপতন, মাদকের আসক্তি কিংবা মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা, এই ধরনের চরিত্রহীন মানুষের দ্বারা সবকিছুই সম্ভব স্বার্থের জন্য। তো সরি টু সে যে এই কথাগুলো এইভাবে আমাদের বলা দরকার নাই। আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো পার্সনকে নিয়ে আমরা ডিল করব না, কারণ এটা আমাদের রাজনৈতিকভাবে কাজ না, রাজনৈতিক দলের নেতাদেরও কাজ না। কিন্তু যেহেতু তার কিছু একেবারেই ধরেন এই চটকদার কথাবার্তা বলে বলে আপনার ওই সিরিয়ালের মতো একটা মানুষকে মহাচ্ছন্ন করে একটা ফ্যান ফলোয়ার তৈরি করেছেন এবং আমরাও সহযোগিতা করেছি, কারণ আমার ফেসবুক পোস্টে দেখবেন অনেক পোস্টে তাকে প্রমোট করেছি, সেই কারণে আমরা কিছু কথা বললাম, না হলে মানুষ ভাববে তার জবাব যেহেতু আমরা দিচ্ছি না এগুলো বোধহয় সত্য। এটা বলেছিলাম এই আন্দোলনের প্রসঙ্গ টানতে গিয়ে, যে আমরা রাজনীতি করার আগে আমরা কেন গণভবনে গেছিলাম, আমরা কেন রাজনীতি করি, এই ধরনের কথাবার্তা বলে এই আন্দোলনকে অনেকে নানান দিকে উস্কানি দেওয়ার, বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবেন। আন্দোলনকারীদেরকে সেই বিষয়ে সতর্ক থেকে তাদের দাবি আদায় ফোকাস থাকতে হবে, সব ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ, ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকে ছাত্রদের কেউ আক্রান্ত হলে তার পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে এবং দেশের আপামর জনসাধারণ যাদের বিবেক আছে, যাদের যৌক্তিকতা বিচারে যারা মনে করেন যে মেধাবীদের পাশে দাঁড়ানো দরকার, তাদেরকে আমরা পাশে থাকার আহ্বান জানাবো। একই সাথে জাতীয় পর্যায়ে যে সরকারের দুর্নীতি, লুটপাট এবং দেশ বিক্রির যে চক্রান্ত চলছে সেটাও রুখে দিতে হবে। সবাই ভালো থাকবেন। এই আমাদের লাইভ সম্প্রচার শেয়ার করে মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিবেন। আল্লাহ হাফিজ।